ওকে, তো আসসালামু আলাইকুম। আমার নাম সাইফার সজন। তো আজকে আমরা প্যাথোলজির ফিমেল জেনিটাল সিস্টেম নিয়ে পড়বো। এটা এটা মানে আমরা যদি মেল আর ফিমেল জেনিটাল সিস্টেম একটু ডিফারেন্সিয়েট করি পরীক্ষার ইম্পর্টেন্স হিসেবে, সেই ক্ষেত্রে কিন্তু ফিমেল জেনিটাল সিস্টেমটা মানে এদিকে স্যার ম্যাডামরা বেশি ফোকাস করেন। এখান থেকে বেশি বেশি করে ভাইভাতে কোয়েশ্চেন ধরে, প্লাস এখান থেকে কোয়েশ্চেন ধরার চান্সও বেশি, প্লাস এখানে রিটেনও কিন্তু খুবই স্পেসিফিক কোয়েশ্চেন আসে। ঠিক আছে, সো এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারই বলা যায় আসলে। এখান থেকে ভাইভাতে আসলে খুব একটা ডিটেইলস যে একদম খুব এক্সপ্লেন করতে বলবো ওরকম কিছু না, বাট টুকটাক অনেক কোয়েশ্চেন করে আর ওগুলো পারতে হয়। মাঝে মাঝে এই যে এইসব বেসিক কিছু কোয়েশ্চেন না পারলে আবার টিচার একটু মাইন্ড করেন। ঠিক আছে, সো এটা মোটামুটি একটা বেসিক একটা চ্যাপ্টার বলতে পারো। আচ্ছা, তো আমরা স্টার্ট করি। এখান থেকে আসলে দেখবা তুমি রবিনসে অনেক বিশাল অনেক কিছু বলছে, বাট ফোর্থ ইয়ারে আসলে অত কিছু লাগে না। মোটামুটি কয়েকটা স্পেসিফিক টপিক ধরেই, যেমন আমরা জানি কি প্যাথোলজি ইউজুয়ালি হচ্ছে এসব টিউমার, ক্যান্সার এইসব রিলেটেড মানে কোয়েশ্চেন গুলো বেশি করা হয়। তো এখানে ওরকম আমরা বেসিক্যালি হচ্ছে ওভারহেড টিউমার্স পড়বো, তারপরে ইউট্রাইসে কিছু টিউমার হয় ওগুলো পড়বো। বেসিক্যালি হচ্ছে কি এগুলো, সাথে হচ্ছে কয়েকটা একটু একটু অন্যান্য টপিক, যেমন হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, তারপর হচ্ছে গিয়ে মোল, চাইলে ওগুলো পড়তে পারো। ঠিক আছে, বাট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটেড টিউমার্স। ওকে, তো আমরা স্টার্ট করি। আচ্ছা, কারোর যদি কোনো পয়েন্টে দেখতে কোনো সমস্যা হয় বা যদি মনে হয় যে এই পার্টটা হয়তো স্ক্রিনে শেয়ার হয় না বা কিছু হয় না, একটু বলো। ঠিক আছে, আমি এখন আমার হোয়াইট বোর্ডে একটু স্ক্রিনে শেয়ার করছি। ওকে, তো আমরা স্টার্ট করি। ফিমেল জেনিটাল সিস্টেম, তোমার ফার্স্টে একদম দেখবা তোমাদের চ্যাপ্টারের শুরুতে হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ নিয়ে বলেছে। এখান থেকে খুব বেশি ডিটেলস কিছু লাগবে না, মানে টুকটাক করে ভাইভা কোয়েশ্চেন্স ধরে। সো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কি কি কোয়েশ্চেন করে, ফার্স্ট অফ অল হচ্ছে কোন কোন অর্গানিজমতে হয়, বা এই কোয়েশ্চেন করতে পারে যে কোন কোন অর্গ্যানস বা হচ্ছে এই ফিমেল জেনিটাল সিস্টেমে কোন কোন পার্ট এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে ইনভলভড হয়। এটা খুবই ইজি, এটা হচ্ছে একটা অ্যাসেন্ডিং ইনফেকশন। তার মানে কি, এটা হচ্ছে ভালভা ভ্যাজানা থেকে উপরের দিকে উঠবে। সো ভালভা ভ্যাজানার উপরে কি আছে, সার্ভিক্স, দেন হচ্ছে ইউটেরাইন বডি, তো তো এন্ডোমেট্রিয়াম হতে পারে। দেন তার বাইরে কি আছে, ফ্যালোপিয়ান টিউবস আছে। ফ্যালোপিয়ান টিউব শেষ হওয়ার কথা যেখানে ওভারি আছে সেখানে আছে ওভারি। আর ওভারি বাইরেও গিয়ে এটা কিন্তু পেলভিক পেরিটোনিয়ামকে ইনভলভ করতে পারে। ঠিক আছে, সো হচ্ছে এই এই এতগুলো যে স্ট্রাকচার, এখানে যদি কোনো ইনফেকশন, কোনো অ্যাসেন্ডিং ইনফেকশন ইনভলভ করে, তাকে আমরা বলি হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। ঠিক আছে, ওকে। তো এখন ডেফিনেশন যেগুলো ধরবে না, আমরা অর্গানিজম যে আসি। অর্গানিজম হচ্ছে বেশি এখানে দুইটা বলতে পারো, এসটি বা এসটিআই, যেমন হচ্ছে কি নেইজেরিয়া গনোরি আর হচ্ছে ক্ল্যামিডিয়া। এই দুটো খুবই কমন। তাছাড়া হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস, এগুলো। ঠিক আছে, যেটা একদম বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। এখন একটা কমপ্লিকেশন এখানে, অর্গানিজম গুলো মেনলি মাইক্রোবায়োলজিতে বেশি বেশি ধরে। প্যাথোলজিতে মেইনলি ধরে হচ্ছে ধর কি কি কমপ্লিকেশন হতে পারে। এটা তো যে কোনো কমপ্লিকেশন বা কোনো সায়েন্স সেন্টার এগুলো জিজ্ঞেস করে ট্রাই করবো হচ্ছে একটু ভাগ ভাগ করে বলতে। সো কমপ্লিকেশন কি হতে পারে, অ্যাকিউট কমপ্লিকেশন হতে পারে, বা হচ্ছে কোনো আর কোনো ক্রনিক কমপ্লিকেশন হতে পারে। সিন্স এটা হচ্ছে একটা ইনফেকশন, কি বললাম, সে হচ্ছে ওই ফ্যালোপিয়ান টিউব দিয়ে পেলভিক পেইটোনিয়াম পর্যন্ত ইনভলভ করতে পারে, তাই তো। তো এখন যদি পেইটোনিয়াম ইন করে কি হবে, পেইটোনাইটিস হবে না? সো পেইটোনাইটিস একটা। আর ধরো এই ইনফেকশন যদি একদম ব্লাড দিয়ে পুরো বডিতে ছড়ায় যায়, তখন কি বলে, বলে ব্যাকটেরিয়া, শেষ। এই তো, সেগুলো হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন। এখন এখন ক্রনিক কমপ্লিকেশন কি, মনে রাখবা,
যেহেতু ইনফেকশন হচ্ছে, সো একটা ক্রনিক ইনফ্লামেশন। এখন ক্রনিক ইনফ্লামেশনে কি হয়, ফাইব্রোসিস হয়। তো ধরো যদি হচ্ছে এই ইনফ্লামেশনটা যদি হচ্ছে ফ্যালোপিয়ান টিউবকে ইনভলভ করে, কি হবে, ওই টিউবের ভিতরে লুমেনটা ফাইব্রোসিস হয়ে ন্যারোড হয়ে যাবে না? এখন যদি লুমেনটা যদি ন্যারোড হয় কি হবে, টিউবাল অক্লুশন হবে, তাই তো? ধরো টিউবাল অক্লুশন লিখলাম। এখন টিউব নেওয়া হলে কি হবে, ইনফার্টিলিটি, কারণ কি ওভারি থেকে হচ্ছে কি তখন ওসাইট গুলো আর ভিতরে আসতে পারবে, বা যে ওভিলেশনের পর হচ্ছে ওভামটা ভিতরে আসতে পারবে না বা ইউটেরাইন ক্যাভিটিতে আসতে পারবে না। সো হচ্ছে ইনফার্টিলিটি হবে। ওকে, ইনফার্টিলিটি। আরেকটা বলা হয় সেটা একটপিক প্রেগনেন্সি। একটপিক প্রেগনেন্সি কেমনে, ওই দেখো যেহেতু ওই টিউবটাকে ন্যারোড হয়ে আছে, সো ধরো কোনো কারণে যদি কোনো ওই ওভাম বা কোনো গ্যামিট ওখানে এসে অ্যারেস্টেড হয়ে যায়, এরপর যদি একটা স্পার্ম এসে ওখানে ফার্টিলাইজ করে, কি হবে, ওই জায়গাটার মধ্যে হচ্ছে তখন জাইগোট ফর্ম হয়ে ওর মধ্যে সেল ডিভিশন হয়ে একটা এমব্রায়ো ফর্মেশনের চেষ্টা করা হবে, তাই তো? তো দেখো ফ্যালোপিয়ান টিউব খুবই ছোট একটা জায়গা, সেখানে একটা এমব্রায়ো ফর্ম হলে কি হবে, ওই টিউবটা আলটিমেটলি রাপচার করবে, তাই না? সেটা হচ্ছে একটপিক প্রেগনেন্সি। একটপিক মানে কি, কোনো ইউজুয়াল সাইটের বাইরে যদি হয় সেটা হচ্ছে একটপিক প্রেগনেন্সি। ইউজুয়াল সাইট কোথায়, ইউটেরাইন ক্যাভিটির মধ্যে। এখানে তো ইউটেরাইন ক্যাভিটির মধ্যে হচ্ছে না, হচ্ছে কোথায়, হচ্ছে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। এই তো। তাছাড়া দেখো আরেকটা ক্রনিক কমপ্লিকেশন কি হতে পারে, এই যে দেখো একটা একই কমপ্লিকেশন ছিল পেইটোনাইটিস। এখন দেখো এই পেইটোনাইটিস খুবই অত বেশি একদম ফ্লেয়ার আপ করেনি, ধর অল্প অল্প করে পেইটোনাইটিস হচ্ছে। তাহলে কি হবে, এই পেইটোনিক ক্যাভিটির মধ্যে হচ্ছে কিছু অ্যাডিশনস বা কিছু ব্যান্ডস ফর্ম হবে। তো যদি পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে এসব ব্যান্ডস ফর্ম হয়, ওরা কিন্তু ইন্টেস্টাইন সহ নিয়ে এসব অ্যাডিশন ফর্ম করে। তো ইন্টেস্টাইন কি করবে, এসব পেরিটোনিয়ামের সাথে শক্ত করে লেগে যাবে। লাগলে কি হবে, যে ইন্টেস্টিনাল কন্টেন্ট গুলো পাস হতে পারবে না, সব ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পেতে পারি। ওকে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এগুলো আবার বলছি, কমপ্লিকেশন নট দ্যাট ইম্পর্টেন্ট যে সবাইকে ধরবে ওরকম না। কিন্তু ধরলে যেন পারো, এটা যেন এনশিওর করো, ঠিক আছে? গেল আমাদের পেলভিক ইনফ্লামেটরিজ। এখন আমরা আসি হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান বা একটা পার্ট, সেটা হচ্ছে সার্ভিক্স। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে মোটামুটি ধরো 80% বা 70% কেসে এখান থেকে কোয়েশ্চেন করা হয় সার্ভিক্স। ওকে, আচ্ছা। তো আমরা ফার্স্ট দিকে সার্ভিক্স এর অ্যানাটমি দেখি, কারণ প্যাথোলজি পারতে হলে কিন্তু আসলে অ্যানাটমি খুব ইম্পর্টেন্ট। তো দেখো ফার্স্টে কি আমরা হচ্ছে এটা একটু লাইনিং এপিথেলিয়াম দেখি। দেখো সার্ভিক্স এর দুইটা পার্ট, একটা হচ্ছে কি একটো সার্ভিক্স, একটা হচ্ছে এন্ডো সার্ভিক্স। তো যেটা হচ্ছে একটো সার্ভিক, একটো মানে কি বাইরে। সো ধরো আমরা যদি একটা একটা স্পেকুলাম, ধরো ধরো আমরা হচ্ছে কি একটা ভ্যাজিনাল এক্সামিনেশনে আমরা দেখলাম, তো যেটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি একটো সার্ভিক্স, তাই তো? সো বাইরে যেটা ভিজিবল দ্যাট ইজ একটো সার্ভিক্স। তো এন্ডো সার্ভিক্স করে থাকে, ধরো এটা হচ্ছে ইউটেরাস, আর নিচে হচ্ছে এটা সার্ভিক্স আর ভ্যাজাইনা। দেখো, সো আমি দেখতেছি হচ্ছে কি এই পোর্শনটা হচ্ছে একটো সার্ভিক্স, এন্ডোটা কোথায়? এন্ডোটা হচ্ছে কি এই ভিতরে, দেখো না ভিতরে একটা একটা রাস্তার মতো আছে বা একটা ক্যানেলের মতো আছে, এই ক্যানেলের ভিতরে যে লাইনিং, যেটাকে বলা হয় হচ্ছে কি একটো এন্ডো সার্ভিক্স। ওকে, তো এখন আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটো সার্ভিক্স এর লাইনিং কি, এন্ডো সার্ভিক্স লাইন কি। মনে রাখবো, একটো সার্ভিক্স এর লাইনিং হচ্ছে লাইন বাই স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে? আর এন্ডো সার্ভিক্সটা হচ্ছে গিয়ে লাইন বাই কলামনার এপিথেলিয়াম। এটা কিন্তু ইউজুয়ালি হয় যেটা একটু বাইরের দিকে থাকে, ওগুলো হচ্ছে কি টেন্স টু বি স্কোয়ামাস এপিথেলিয়াম, তাই না? আর ভিতরে থাকে একটু গ্ল্যান্ডুলার বা হচ্ছে কলামনার এপিথেলিয়াম থাকে। আচ্ছা, এখন কি থাকে, এই একটো আর এন্ডোর মাঝখানে একটা জাংশন আছে, দেখো। এই বাইরে ছিল হচ্ছে কি একটো, সেটা কি, সেটাই কিন্তু আবার কন্টিনিউ করে ভিতরে এন্ডো হয়ে গেল না? তো দেখো, যেহেতু হচ্ছে এইটাই কন্টিনিউ করছে, তার মানে কি, এই স্কোয়ামাস এপিথেলিয়াম আর কলামনার এপিথেলিয়াম মাঝখানে একটা জাংশন আছে না, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে স্কোয়ামো, ধরো এই জাংশনটা হচ্ছে গিয়ে ধরো স্কোয়ামো কলামনার জাংশন, ঠিক আছে? আচ্ছা, এখন কি হয় যে, তার মানে কি, যে এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা কিন্তু হচ্ছে আলটিমেটলি ও হচ্ছে একটু ট্রান্সফর্ম হয়ে হয়ে কলামনার এপিথেলিয়াম হয়েছে, তাই তো? সো দেখো ট্রান্সফর্ম হচ্ছে, তো কোন জোনে এসে সে হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে, সে আলটিমেটলি কি এই জাংশনে এসে 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 ট্রান্সফর্ম হচ্ছে না? সো একটা জোন বলা হয় সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশনাল জোন। এটা কিন্তু পরীক্ষায় ধরে যে ট্রান্সফরমেশনাল জোন কোনটা। এটা হচ্ছে ওই তো যেই রিজিয়নে এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা কলামনার এপিথেলিয়ামের উপরে অ্যাবাউট করে থাকে, সরি উল্টা বলা, যে কলামনার এপিথেলিয়ামটা স্কোয়ামাস এপিথেলিয়ামের উপরে অ্যাবাউট করে থাকে, এটাকে এইভাবে বলতে হয়, the region where the columnar epithelium abuts the squamous epithelium.
এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমেশন জোন। ওকে, আচ্ছা, এখন এটা কেন ইম্পর্টেন্ট, কারণ দেখো আমি কি বললাম যে এখান থেকে এই এই স্কোয়ামো কর্নার জাংশনে কি হয়, এখানে হচ্ছে এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা আলটিমেটলি ট্রান্সফর্ম করে করে কলামনার এপিথেলিয়াম ফর্ম করে, তাই তো। এখন দেখো ট্রান্সফর্ম করা মানে কি, মেটাপ্লাসিয়া, তাই না, যে একটা সেল টাইপ থেকে আরেকটা সেল টাইপে ট্রান্সফর্ম করতেছে। সো এখানে আমাদের বডিতে কিন্তু এরকম কিছু মেটাপ্লাস্টিক সেল ন্যাচারালি থাকে। কোথায় থাকে? এই ট্রান্সফরমেশন জোনে থাকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা কিছু ইম্যাচিউর স্কোয়ামাস মেটাপ্লাস্টিক সেল পাবো, স্কোয়ামাস মেটাপ্লাস্টিক সেল পাবো। এখন এই মেটাপ্লাস্টিক সেলগুলো কি, ওরা হচ্ছে কি খুব সহজেই একটা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়। ভাইরাসের নাম কি? এইচপিভি, দ্যাট ইজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ও হচ্ছে কি ইনফেক্টেড হয়। আর আমরা একটু পরেই পড়বো যে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা যখনই এইসব মেটাপ্লাস্টিক সেলকে ইনফেক্ট করে তখন এটা ক্যান্সার হওয়ার চান্স থাকে, ঠিক আছে। সো আমরা এটা একটু পরে পড়তেছি, তার আগে আমরা আরেকটু অ্যানাটমিতে আসি। এইটা পরীক্ষায় ধরে যে কিভাবে হচ্ছে কি আমাদের সার্ভিসটা হোস্ট ডিফেন্স বা নিজের ডিফেন্সকে মেনটেন করে। ওকে, তো দেখো ফার্স্টে কি হয়, এর মুখেই বলি। ফার্স্টে কি হয়, যখন অনসেট অফ মেনস্ট্রুয়েশন হয়, দ্যাট ইজ মেনার্কি, তখন কি হবে? এস্ট্রোজেন প্রডিউসড হবে, তাই না। তো এস্ট্রোজেনে কি হবে, যে এইসব সার্ভিক্সে যে এপিথিলিয়ামটা আছে, এই এস্ট্রোজেনের ইনফ্লুয়েন্সে ওরা হচ্ছে গ্লাইকোজেন স্টোর করে, হ্যাঁ। তো ধরো মেনার্কি হলো, মেনার্কিতে কি হবে? গ্লাইকোজেন স্টোর করবে। এখন গ্লাইকোজেন স্টোর করলে কি হবে, এই গ্লাইকোজেন গুলো একটা ব্যাকটেরিয়া এনগালফ করবে, তার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাই। এখন এই ল্যাক্টোব্যাসের নাম শুনে বুঝতে পারতেছো ওরা কি প্রডিউস করবে? ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করবে, তাই তো। এখন ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করলে কি হবে? এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হবে, সো পিএইচটা কমে যাবে। এখন এই অ্যাসিডিক পিএইচে কিন্তু অন্য সব প্যাথোজেনরা ভালো সার্ভাইভ করতে পারে না। এই ল্যাক্টোব্যাসিলাস সার্ভাইভ করতে পারে, আবার অন্য সব যেসব ব্যাকটেরিয়া ক্ষতি করে ওরা কিন্তু ভালো করে সার্ভাইভ করতে পারে না। সো ওরা সাপ্রেসড হবে। তো এই জন্য কিন্তু এই অ্যাসিডিক পিএইচটা আমাদের জন্য দরকার। ওকে, প্লাস তখন এই অ্যাসিডিক পিএইচে কি করে, ওই ল্যাক্টোব্যাসিলাই গুলো একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্ম করে। এই অ্যান্টিব্যাকটেরিয়াল নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে। সো এক হচ্ছে ও অ্যাসিডিক পিএইচ ফর্ম করলো, আরেকটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ফর্ম করলো। এই দুটো মিলে কি করছে? এই দুটো মিলে হচ্ছে ব্যাকটেরিয়াকে বা প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে সাপ্রেস করছে, ঠিক আছে। তো নর্মালি ওরা সাপ্রেস থাকে। বাট ধরো কি হলো, ব্লিডিং হলো, ধরো নর্মাল মেনস্ট্রুয়েশনই হলো। এখন ব্লাড কি? ব্লাড হচ্ছে অ্যালকালাইন, তাই না। সো নর্মাল মেনস্ট্রুয়েশনের সময় কিন্তু হচ্ছে এই পেজটা অল্টার্ড হয়। তারপর ধরো ইন্টারকোর্স বা ধরো অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, অ্যান্টিবায়োটিক কি করবে? এই ল্যাক্টোব্যাসিলাকে মেরে ফেলবে। তখন কিন্তু এই অ্যাসিডিক পিএইচটা আর মেনটেন হবে না। সো পিএইচ বেড়ে যাবে। তো এই বাড়া পিএইচ এর ক্ষেত্রে কি হবে, তখন এই বাড়া পিএইচ অ্যাডভান্টেজ নিবে প্যাথোজেন গুলো। সো ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো তখন এটা অ্যাডভান্টেজ নিয়ে তখন ইনফেকশন করবে, বা তখন এটাকে কি বলা হয়? অ্যাকিউট সার্ভিসাইটিস বা ক্রনিক সার্ভিসাইটিস এগুলো বলা হয়, ঠিক আছে। ওকে, এখন মানে এটা দেখবো তোমার একদম রবিনস এর মধ্যে দেওয়া আছে, তো জাস্ট মাঝে মাঝে এটা জিজ্ঞেস করে যে সার্ভিস কিভাবে হচ্ছে নিজের ডিফেন্সটাকে মেনটেন করে, তখন এভাবে বললেই হবে। অত ডিটেলস না বললেও চলবে, জাস্ট হচ্ছে ল্যাক্টোব্যাসিলা এটার নাম মোটামুটি বললেই হয়। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে এই সার্ভিক্স এর ম্যালিগন্যান্ট লিশন গুলো। ওকে, তো ফার্স্টেই আসি। তো দেখো কি বললাম, এখানে ইউজুয়ালি কোন ভাইরাসের রোল প্লে করে? এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা, হ্যাঁ। তো আমি হেডিং দিলাম ধরো প্রি ম্যালিগন্যান্ট অর ম্যালিগন্যান্ট লিশনস, প্রি ম্যালিগন্যান্ট অ্যান্ড ম্যালিগন্যান্ট লিশনস। আচ্ছা, তো ফার্স্টে আমরা আসি হচ্ছে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে। এইটা একদম পরীক্ষায় ধরে, এইভাবেই ধরে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে আমরা কোন কোন গ্রুপে ভাগ করতে পারি। এটাকে দুইটা গ্রুপে গ্রুপে ভাগ করা যায়, একটা হচ্ছে হাই রিস্ক আর একটা হচ্ছে কি লো রিস্ক। হাই রিস্ক লো রিস্ক মানে কি? হাই রিস্ক অফ কজিং ক্যান্সার, লো রিস্ক অফ কজিং ক্যান্সার, ঠিক আছে। ওকে, তো এখন হাই রিস্কের স্ট্রেন কোনগুলো একদম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা ইনভ্যারিয়েবলি ধরবে 16 আর 18। লো রিস্ক কোনগুলো? 6 আর হচ্ছে 11। ওকে, আচ্ছা। সো হাই রিস্ক গুলো কি করবে? ওর হচ্ছে ক্যান্সার ফর্ম করবে। কোন টাইপের ক্যান্সার? স্কোয়ামাস সেল কার্সিনোমা।
ওকে। আর লো রিস্ক গুলো কি করবে, এটাও কিন্তু পরীক্ষায় ধরে, তাহলে কোয়েশ্চেন এভাবে করে যে হাই রিস্ক গুলো কি করে, কেন নাম হাই রিস্ক, তুমি বলবো যে কারণ হচ্ছে ওদের ওরা ক্যান্সার ফর্ম করে। এখন তার কাউন্টার পার্ট কি আছে, লো রিস্ক আছে, ওরা কি ফর্ম করে, ওরা ফর্ম করে হচ্ছে ওয়ার্ডস। ঠিক আছে, এই ওয়ার্ডস এর আরেকটা নাম কি, কন্ডাইলোমা অ্যাকিউমিনেটা। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, গেল। এখন দেখবা তোমাদের রিটেনে প্লাস ভাইভাতে একটা কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে ইডিওপ্যাথোজেনেসিস অফ সার্ভাইকাল ক্যান্সার। দেখো কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করবা যে কোয়েশ্চেনে কি বলছে। কোয়েশ্চেনে কি ইডিওপ্যাথোজেনেসিস বলছে, নাকি বলছে হচ্ছে কি জাস্ট অনলি প্যাথোজেনেসিস, নাকি বলছে ইটিওলজি। যদি ইটিওপ্যাথোজেনেসিস বল তখন তোমার দুইটা জিনিস কভার করতে হবে, একটা হচ্ছে ইটিওলজি আর একটা হচ্ছে প্যাথোজেনেসিস। ওকে, আর সেপারেটলি বলো তো যে কোনো একটা। তো ফার্স্টে আমরা এখানে আসি হচ্ছে প্যাথোজেনেসিস। সো প্যাথোজেনেসিস অফ সিএস সার্ভিক্স। তো প্যাথোজেনেসিস কে করে মনে রাখবে একদম 99% কেসে সার্ভাইকাল ক্যান্সার ইজ কজ বাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, সো এইচপিভি কে নিয়ে আমরা কনসার্ন থাকবো। আচ্ছা, তো এখন এই এইচপিভি কি করে, ওরা দুটা প্রোটিন ফর্ম করে, একটা হচ্ছে কি E6, একটা হচ্ছে E7। ওকে, আচ্ছা, এখন এই প্রোটিনদের এই দুটো ফাংশন একটু বোঝার আগে একটু আমাদের ওই যখন মনে আছে আমরা যখন এইচএসসি তে পড়তাম, তখন একটা জিনিস পড়ছিলাম না, সেল সাইকেল। এরকম সেল সাইকেলে এই জায়গাটা হতো হচ্ছে মাইটোসিস হতো, এই জায়গাটা হতো হচ্ছে ইন্টারফেস। আমরা ফার্স্ট ইয়ারও পড়ছি ইন্টারফেসকে আমরা তিনটা ভাগে ভাগ করতাম না, G1, S, দেন G2, মনে আছে? তো এটা হচ্ছে একটা সেল বা সেলের জীবনে যা যা হয় এটাই হচ্ছে সেল সাইকেল, তাই তো? আচ্ছা, এখন আমি কেন এটা বললাম, কারণ হচ্ছে এই সেল কিন্তু কখনো কোনো কারণ ছাড়াই G1 থেকে এস থেকে জিরোতে প্রোগ্রেস করবে না। তাকে হচ্ছে মোটামুটি একটা স্টিমুলাস দিয়ে প্রোগ্রেস করাইতে হবে। ঠিক আছে, তো G1 থেকে এস এ প্রোগ্রেস করার জন্য কিন্তু সেই আমাদের P53 প্রোটিনটাকে রেগুলেট করে। আরেকটা জিনিস রেগুলেট করে, সেটা হচ্ছে আরবি। ঠিক আছে, তো এই দুইটা জিনিস হচ্ছে এই G1 থেকে এস এ প্রোগ্রেশনকে রেগুলেট করে। রেগুলেট মানে কি, ওরা হচ্ছে ওরা প্রোগ্রেস হইতে দেয় না। এখন প্রোগ্রেস হইতে না দেওয়ার সিগনিফিকেন্সটা কি, ধরো কোন একটা জায়গায় গিয়ে এই সেল সাইকেলের মধ্যে ডিএনএ এর মধ্যে মিউটেশন হলো। তো এখন এই যে মিউটেশনটা হলো এটাকে রিপেয়ার করতে হবে না? তো রিপেয়ার করার জন্য কি করতে হবে, যে সেলটাকে ফার্স্টে থামতে হবে, সে তো প্রোগ্রেস করবে না, তখন সে থামবে, থেমে এটাকে রিপেয়ার করবে, দেন সে প্রোগ্রেস করবে, তাই তো? সো ধরো G1 এ কি করলো, এখানে কোনো মিউটেশন হলো, তখন কি হবে, এই P53 আর আরবি বলবে সেল তুমি থামো, আগে রিপেয়ার করো, দেন তুমি এস এ প্রোগ্রেস করবা। যখন রিপেয়ার করবে তখন হচ্ছে এস ফেজে প্রোগ্রেস করবে। আর এস মানে কি, সিনথেটিক ফেজ, মানে হচ্ছে এখানে ডিএনএ টা রেপ্লিকেশন হবে। তাকে ডিফেক্টিভ বা একটা মিউটেটেড ডিএনএ তো আমি রেপ্লিকেট করতে দিব না, এই জন্য তার আগে হচ্ছে আমি রিপেয়ার করে তারপর তাকে রেপ্লিকেট করাবো, তাই না? আচ্ছা, এই বেসিক জিনিসটা তোমাকে জীবনে পরীক্ষা ধরবে না, বাট এইটা এই প্যাথোজেনেসিস বোঝার জন্য লাগবে। আচ্ছা, তো দেখো এই E6 প্রোটিনটা কি করে, ও হচ্ছে এই P53, এই P53 কে ও হচ্ছে ডিগ্রেড করে দেয়। তাহলে কি হবে দেখো, P53 যদি ডিগ্রেড হবে তখন কি হবে, সেলটা কিন্তু একদম অকারণেই তার মিউটেটেড ডিএনএ সহই এস ফেজে প্রোগ্রেস করবে, তাই না? সো দেখো মিউটেশনটা কিন্তু তখন একদম চালু হইতে থাকবে, এটাকে রিপেয়ার করার মতো কোনো আর মেকানিজম তখন থাকবে না। ঠিক আছে, এইটা একটা করবে। সাথে সে আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে সে টেলোমারেজ এনজাইমকে সে বাড়ায় দিবে। এখন টেলোমারেজ এমন একটা এনজাইম, ও কি করে, ও হচ্ছে, আচ্ছা মনে রাখবা যখনই কোনো সেল ডিভিশন হয় তখন হচ্ছে ক্রোমোজোমের আর্ম গুলোর লেন্থ কমতে থাকে। তো এই যদি কমতে কমতে একদম ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে সেলটা মারা যায়। ঠিক আছে, এখন দেখো এই টেলোমারেজ এনজাইম কি করে, ও হচ্ছে গিয়ে এই লেন্থটাকে কমতে দেয় না। এখন না কমলে কি হবে, না কমলে হচ্ছে কি অবভিয়াসলি সেলটা অনেক দিন ধরে বাঁচবে, তাই না? এখন যদি সেলটা অনেক দিন ধরে বাঁচে প্লাস ওর মধ্যে যদি মিউটেশন থাকে তাহলে কি হবে, ওর থেকে ক্যান্সার হওয়ার রিস্ক বেশি না? সো দেখো এটা কি করবে, সেলুলার ইমমর্টালিটি, দ্যাট ইজ ও হচ্ছে একদম ইমমর্টাল বা অনেক দিন ধরে বেঁচে থাকবে। সো ক্যান্সার রিস্ক বাড়বে। ঠিক আছে, মানে মোদ্দা কথা হচ্ছে E6 কি করে, এই P53 কে ডিগ্রেড করে দেয়, এটা হচ্ছে মেইন। ঠিক আছে, ওকে। এখন আমরা আসি হচ্ছে
E7 কি করে? E7টা হচ্ছে আবারও আমাদের আরেকটা ছিল না আরবি, এই আরবি কে সে ডিগ্রেড করে দেয়। তাহলে কি হবে? আবারও সেলটা হচ্ছে কোনো কারণ ছাড়াই G1 থেকে এস এ প্রোগ্রেস করবে। এখন G1 থেকে ধর G1 এ মিউটেশন ছিল, সেটা যদি এস এ প্রোগ্রেস করে তাহলে কি হবে? ওই মিউটেটেড ডিএনএ টা রেপ্লিকেট করতে করতে ক্যান্সার ফর্ম করবে। ঠিক আছে? সো এই দুইটার ফলে কি হচ্ছে? আনকন্ট্রোল প্রলিফারেশন হচ্ছে। আনকন্ট্রোল প্রলিফারেশন হয়ে কি হচ্ছে? আলটিমেটলি ক্যান্সার হচ্ছে। ওকে? আচ্ছা, সো আনকন্ট্রোল প্রলিফারেশন দেন ক্যান্সার। ওকে, এখন এইটা কিন্তু বললাম রিটেনে ধরবে, প্লাস রিটেনে আসবে প্লাস ভাইভাতে ধরে। ভাইভাতে ধরে অত ডিটেলস না বললেও চলবে, মোটামুটি P53 আর আরবি উচ্চারণ করতে পারলেই হলো। বা রিটেনে আসলে কিন্তু একটু ডিটেলস বলার চেষ্টা করবে, যেমন হচ্ছে এই টেলোমারাইজটা একটু ইনক্লুড করবা, প্লাস সেলুলার ইমমর্টালিটি, দেন হচ্ছে ক্যান্সার, এগুলো একটু একটু ইনক্লুড করবা। ঠিক আছে? আর কিছু না। এখন আমরা আমরা ইটিওলজিটা একটু পরে পড়বো, যখন আমরা ক্যান্সার পড়বো তখন পড়বো। এখন আমরা কিছু প্রি ম্যালিগনেন্ট লিশনস পড়ি, যেগুলো ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে? আচ্ছা, তো প্রি ম্যালিগনেন্ট লিশনস গুলো কি? দেখো, যেগুলো কিন্তু আমরা অলরেডি নিওপ্লাসিয়া চ্যাপ্টারে অলরেডি হয়তো পড়ে আসছি, যেমন সার্ভাইকাল ইন্ট্রাপিথিলিয়ার নিওপ্লাসিয়া, তাই না? যেটা আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে কি স্কোয়ামাস ইন্ট্রাপিথিলিয়াল লিশন। ঠিক আছে? তো এটা মানে কি? এটার ডেফিনেশন খুবই ধরে, এটা ইউজুয়ালি হচ্ছে ফার্স্ট বোর্ডে বেশি ধরে, যে হোয়াট ডু ইউ মিন বাই সার্ভাইকাল ইন্ট্রাপিথিয়াল নিওপ্লাসিয়া। মানে কি, এখানে নিওপ্লাস্টিক সেল গুলো বা ম্যালিগনেন্ট সেলস আর কনফাইন্ড টু দ্য এপিথেলিয়াম। ঠিক আছে? তো কনফাইন টু দ্য এপিথেলিয়াম মানে কি, ওরা এখনো বেসমেন্ট মেমব্রেন কে ক্রস করে নাই। তো যখনই বেসমেন্ট মেমব্রেন ক্রস হবে তখন কি হবে? বেস মেমব্রেন ক্রস হলে ওটাকে আমরা একদম একটা ফ্র্যাঙ্ক কার্সিনোমা বলবো। তখন সেটা আর হচ্ছে কি সিআইএন বা ইন্ট্রা এপিথেলিয়াল থাকবে না। ঠিক আছে? তখন সে ম্যালিগনেন্ট হয়ে যাবে। সিন্স বেসমেন্ট মেমব্রেন ক্রস করা মানে কি, সে হচ্ছে ব্লাড বা লিফ বা ডাইরেক্ট এক্সটেনশন দিয়ে অন্যান্য রিজনে যেতে পারতেছে। ঠিক আছে? গেল। এখন এটাকে হচ্ছে আমরা এই প্রিকারসর গুলো বা প্রি ক্যান্সারাস কন্ডিশন গুলোকে আমরা হচ্ছে কি কয়েকটা গ্রেডে ভাগ করি। তো আগে কি করা হতো? আগে বলা হতো হচ্ছে কি মাইল্ড, দেন হচ্ছে মডারেট, দেন হচ্ছে কি সিভিয়ার ডিসপ্লাসিয়া। মাইল্ড ডিসপ্লাসিয়া, মডারেট, সিভিয়ার। আর লাস্টে বলা হতো যে কার্সিনোমা ইন সিটু। এটা মানে তোমরা সবাই জানো। আচ্ছা, দেন পরে কি করা হলো? এটাকে চেঞ্জ করা হলে, চেঞ্জ করে বলা হলো কি CIN 1, 2, 3, লাস্টেরটা আবার 3। ঠিক আছে? এখন একদম লেটেস্ট ক্লাসিফিকেশন কোনটা? সেটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কি এলসিল, মানে কি লো গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাপিথিলিয়াল লিশন। আর এই যে এই বাকিগুলো 2 আর 3 কে বলা হয় হচ্ছে কি এইচ সিল, দ্যাট ইজ হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাপিথিলিয়াল লিশন। ঠিক আছে? তো এখন আমাদের মেইনলি এখন এই জিনিসটাই কিন্তু আমরা এখন ফলো করি, এল সিল আর হচ্ছে কি এইচ সিল। তো এল সিল মানে কি, এইচ সিল মানে কি? একদম ইজি, সেটা হচ্ছে এল সিল মানে হচ্ছে যেখানে ম্যালিগন্যান্ট সেল গুলো এই এপিথেলিয়ামের লোয়ার 1/3 কনফাইন্ড আছে। আর এইচ সিল মানে কি 1/3 বেশি, সে 2/3 হতে পারে, ফুল থিকনেস হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। দ্যাট ইজ এল সিল বাদ দিয়ে সবাই হচ্ছে এইচ সিল। ঠিক আছে? সো এল সিল হচ্ছে কি অনলি 1/3 কনফাইন, আর সেটা যদি উপরে 2/3 চলে যায় সেটা হচ্ছে কি এইচ সিল। ওকে? সেটা হচ্ছে কনফাইন টু 1/3। আর এটা হচ্ছে কি উপরের আপার 2/3 কে সে ধরে ফেলছে। এখন এটা কেন ইম্পর্টেন্ট? কারণ যদি আমরা একটা পেশেন্টের এলসিল পাই তখন তাকে আমরা অনলি অবজার্ভ করি, তাকে আমরা কোনো অ্যাক্টিভ ট্রিটমেন্ট দেই না। ঠিক আছে? আর যদি একটা পেশেন্ট এইচ সিল পাই তখন হচ্ছে তাকে আমি ট্রিট করব। এটাই হচ্ছে এইটার সিগনিফিকেন্স। ওকে? যেমন আগে বলা হতো কি, যেমন CIN 1, 2, 3 মানে কি, 1 মানে বলতো হচ্ছে ধরো আপার মানে লোয়ার 1/3 ইনভলভ করছে, দেন 2 মানে কি, 2 হচ্ছে গিয়ে মিডল 2/3 ইনভলভ করছে, বা হচ্ছে মিডল 1/3 প্লাস লোয়ার 1/3 ইনভলভ করছে। আর 3 মানে কি ফুল থিকনেস ইনভলভ করছে। বাট এখন এটা নিয়ে খুব একটা কেউ কনসার্ন না, এখন হচ্ছে এলসি আর এইচসি নিয়ে কনসার্ন। ঠিক আছে? সিন্স আমার কি করবো, আমার পেশেন্টকে ট্রিট করতে হবে, ট্রিটমেন্টের জন্য কোনটা লাগবে? জাস্ট এই ক্লাসিফিকেশন ট্রিটমেন্টের জন্য এনাফ, এলসিল নাকি এইচসিল। ঠিক আছে? গেল। এখন আমরা আসি হচ্ছে গিয়ে এই যে আমরা যে
এগুলো দেখবো বা একটা প্রিকারসর লিশন দেখবো, সেটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে কিভাবে দেখবো বা কিভাবে চিনবো যেটা একটা প্রিকারসর লিশন? আমরা সবাই জানি যে অ্যানাপ্লাস্টিক সেল কিরকম হয় বা হচ্ছে ওই ডিসপ্লাস্টিক সেল কিরকম হয়, ওগুলো পড়ছি না আমরা ফার্স্ট পার্টে, ওটাই হচ্ছে আবার এখানে। সো আমরা মাইক্রোস্কোপে কি দেখবো? মাইক্রোস্কোপে আমরা মেইনলি দেখবো হচ্ছে কি নিউক্লিয়াস, কে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার অ্যাটিপিয়া। এখন নিউক্লিয়ার অ্যাটিপিয়া মানে কি, যে নিউক্লিয়ার সাইজ বাড়বে, তারপর হচ্ছে নিউক্লিয়ার কালারটা হচ্ছে আরো ডার্ক হবে, তাই না? সো হাইপার ক্রোমাসিয়া। আর ফাইনালি কি, কোর্স ক্রোমাটিন গ্র্যানিউলস ইনসাইড দ্য নিউক্লিয়াস। সো সাইজ বাড়বে, ওর কালারটা একটু ডার্ক হবে, আর হচ্ছে কোর্স ক্রোমাটিন গ্র্যানিউলস ফর্ম হবে। ঠিক আছে, এটা গেল নিউক্লিয়াসের কাহিনী। এখন সাইটোপ্লাজম একটু চেঞ্জ হয়, যাকে বলা হয় হচ্ছে কি পেরি নিউক্লিয়ার হ্যালো। দ্যাট ইজ নিউক্লিয়াসের বাইরে কি আছে, সাইটোপ্লাজম, ওখানে কি হবে, পেরি নিউক্লিয়ার হেলো ফর্ম করবে। তো সেলটা কেমন হবে, ধরো এটা হচ্ছে গিয়ে সেল মেমব্রেন, আর সেই বিশাল বড় একটা নিউক্লিয়াস যার অনেক ডার্ক কালার আছে, সাথে তার পাশে হচ্ছে এরকম একটা ফাঁকা স্পেস বা একটা ভ্যাকিউম, ওটাকে বলা হয় পেরি নিউক্লিয়ার হেলো। আর এই দুটাকে একসাথে কি বলা হয়, কৈলোসাইটিক অ্যাটিপিয়া। শেষ। এই জিনিসটাই হচ্ছে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি। ওকে, আচ্ছা। এখন আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় ধরে, প্লাস এটা হচ্ছে শর্ট নোট আসে। কি সেটা হচ্ছে, এই যে আমরা এই যে ক্যান্সার সার্ভিক্স, এটা কি আমরা স্ক্রিন করতে পারি? অবশ্যই পারি, এটা স্ক্রিনিং এর খুবই আইডিয়াল একটা এক্সাম্পল। তো স্ক্রিনিং অফ কার্সিনোমা সার্ভিক্স, কিভাবে কিভাবে স্ক্রিন করতে হয় এই নামগুলো খুব ভালো করে বলতে হয়। নাম্বার ওয়ান, যেটা আমাদের দেশে খুব কমনলি করা হয় আর যেটা একদম আমাদের দেশে গ্রাসরুট লেভেলেও করা হয়, সেটা কি, সেটা হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড, বা যেটাকে শর্টে কি বলা হয়, ভায়া। ওকে, তারপর সেকেন্ডটা হচ্ছে প্যাপসমিয়ার, যেটার নাম আমরা সবাই জানি। আর ফোর্থ, যেটা হচ্ছে বলা হয় এইচপিভি ডিএনএ। এই এইচপিভি ডিএনএটা কিন্তু সবচেয়ে ভালো, ঠিক আছে, বাট এটা হচ্ছে কি এক্সপেন্সিভ বলে আমাদের দেশে খুব একটা করা হয় না। ওকে, এখন এখান থেকে কি কি ধরে, ভায়াতে একটু ধরে, এখানে কোনো রিটেন আসে না। ভায়াতে কি ধরে, যে ভায়া তুমি যখন পড়বা তখন লিসেনটা কিরকম হবে, যখন কোনো আমি যখন ওই জায়গাটা কি করা হয়, আমি এখানে সার্ভিক্সে কয়েক ফোঁটা করে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়। তো অ্যাসিটিক অ্যাসিড দিলে কি হয়, যদি কোনো লিশন থাকে সেই জায়গাটা একটা অ্যাসিডো হোয়াইট লিশন হয়ে যায়, সাদা দেখায়। এটাকে বলা হয়, তখন আমি হচ্ছে সাসপেক্ট করতে পারি যে হয়তো ওর মধ্যে কোনো প্রিকারসর সেল আছে, তখন ওখান থেকে বায়োপসি নেওয়া গেল। আর এটা কি, প্যাপসমিয়ার। প্যাপসমিয়ারটা কি, এটা কিন্তু একটা সাইটোলজি। আর প্যাপসমিয়ার থেকে কিন্তু রিটেনে কোয়েশ্চেন আসে, প্যাপসমিয়ার থেকে ইভেন শর্ট নোট পর্যন্ত আসে। ঠিক আছে, এর একটু পরে আসছি, একটু ডিটেলসে পড়াবো। কলপোস্কোপি কি, কলপোস্কোপি হচ্ছে সিম্পলি একটা মাইক্রোস্কোপি। মানে কি, আমি হচ্ছে কি সার্ভিক্সটাই আমি পেশেন্টকে ওরকম বসায় বা শোয়ায়, সার্ভিক্সটাকে হচ্ছে কি একটা মাইক্রোস্কোপ বা একটা কলপোস্কোপ, যেটা বেসিকলি সামনের লেন্সটা একটা মাইক্রোস্কোপ হিসেবে কাজ করে, ওইটা দিয়ে আমি দেখবো দেখবো যে ওখানে কোনো অ্যাটিপিক্যাল কোনো সেল আছে কিনা, এটা হচ্ছে কলপোস্কোপি। ঠিক আছে, আর ফাইনালি তো এইচপিভি ডিএনএ গেল। আচ্ছা, এখন ধরো আমি কলপোস্কোপিতে বা হচ্ছে গিয়ে প্যাপসমিয়ারে বা হচ্ছে ভায়া, যে কোনো তিনটাতে আমি যদি মানে যে কোনো একটাতে ধরো আমি কোনো একটা সাসপিশিয়াস লিশন পেলাম, আমার মনে হলো কি যে হ্যাঁ এখান থেকে হয়তো ক্যান্সার থাকতে পারে, তখন আমার নেক্সট স্টেপটা কি হবে, নেক্সট স্টেপ হবে ওখান থেকে বায়োপসি নিব। সো আমি একটা টিস্যু নিয়ে সেটাকে হিস্টোপ্যাথোলজি করব, করে দেখবো যে আসলে কি এটা ক্যান্সার কিনা, আর ক্যান্সার হলে সেটা কোন গ্রেডে আছে। ঠিক আছে, ওকে, গেল। এখন আমরা আসি হচ্ছে কল্প সরি, এখন আমরা আসি হচ্ছে প্যাপসমিয়ারে। এই প্যাপসমিয়ার থেকে হচ্ছে শর্ট নোট আসে, প্লাস এটা পরীক্ষায় ধরে। তো প্যাপসমিয়ারটা কি, এটা কিন্তু একটা সাইটোলজি। এখন যখনই বলবে, তুমি বলবা সাইটোলজি, তখন বলবে কি যে আচ্ছা যেহেতু সাইটোলজি, তার মানে কি এটা কিভাবে ফিক্সেট করা হয়, ফিক্সেট করা হয় হচ্ছে 95% অ্যালকোহল দেয়। তো আমি পুরো প্রসেসটাই বলি। ফার্স্টে কি করা হয়, ধরো একটা স্প্যাচুলা, যেটাকে বলা হয় আয়ার স্প্যাচুলা, আয়ার স্প্যাচুলা বা একটা ব্রাশ,
ব্রাশ নিয়ে কি করা হয়, এই সার্ভিক্স থেকে কিছু কিছু সেল কালেক্ট করা হয় বা কিছু সেল এক্সফোলিয়েট করা হয়। দেন সেখান থেকে সেলগুলো হচ্ছে একটা স্লাইডের মধ্যে স্মিয়ার করা হয়। স্মিয়ার করার পর কি কি করা হবে, স্লাইডটাকে ফিক্সেট করা হবে না? কিভাবে ফিক্সেট করা হবে? বাই 95% ইথানল দিয়ে ফিক্সেট করা হলো। তারপর কি করা হবে, স্টেইন করা হবে। আর এই স্টেইনের নাম ধরবে, এটা খুব ইজি, প্যাপ স্টেইন। যেটা ফুল ফর্ম কি, প্যাপানিকোলাউ স্টেইন। মাঝে মাঝে কি করে, এই প্যাপানিকোলাউ স্টেইনের স্পেলিং জিজ্ঞেস করে, প্যাপানিকোলাউ স্টেইন। ঠিক আছে, তো স্টেইন করার পর আমি কি করবো, তখন হচ্ছে মাইক্রোস্কোপের নিচে আমি দেখবো। এটাই হচ্ছে আমাদের প্যাপস্মিয়ার। ঠিক আছে, তো এখন ধরো শর্ট শর্ট নোটে কিন্তু জাস্ট একটু লিখলে এনাফ না। তুমি যদি সাথে শিডিউলটা লিখতে পারো তখন কিন্তু খুবই ভালো। বা শিডিউলটা কিন্তু ইউজুয়ালি ব্যবহারতে ধরে না। ঠিক আছে, তো প্যাপস্মিয়ার কখন স্টার্ট করা উচিত? ফিমেলদের 21 বছর বয়স থেকে স্টার্ট করা উচিত। ওকে, 21 বছর বয়স। এখন দেখো, 21 বছর বয়স থেকে স্টার্ট করে এটা প্রতি 3 বছর পর পর একবার করা উচিত। আর এটা 3 বার করা উচিত, তার মানে কি, এভরি 3 ইয়ার্স। আর কি বললাম, 3 বার করা উচিত। তো কি হলো, 3+3+3 কত হলো, 9 বছর হলো না? তো 21 বছরের সাথে 9 বছর অ্যাড করলে কত হলো, 30 বছর। সো আমি 30 বছর পর্যন্ত হচ্ছে কি এভরি 3 ইয়ার্স করলাম। তো আমি করার পর যদি আমি 30 বছরে গিয়ে দেখি যে হ্যাঁ, ওই এই পেশেন্টের বা হচ্ছে এই মহিলার সার্ভিক্স নর্মাল আছে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে কি তখন অত ফ্রিকোয়েন্টলি করবো না, তখন আমি এভরি 5 ইয়ার্স করতে পারি। ঠিক আছে, তখন করবো হচ্ছে এভরি 5 ইয়ার্স। শেষ। মোটামুটি এইটাই তুমি শর্ট নোটে লিখলেই হবে, এতটুকু লিখলেই এনাফ। ওকে, বেশি লাগবে না। আচ্ছা, তো আমাদের এই প্রি ক্যান্সার লিশন শেষ। এখন আমরা আসি হচ্ছে গিয়ে সার্ভাইকাল ক্যান্সারে। সো সিএ সার্ভিক্স। আচ্ছা, তো এখন ফার্স্টে কি ইম্পর্টেন্ট হচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সারটা কি কি টাইপ। এটা ইউজুয়ালি দুইটা টাইপ নিয়ে আমরা বেশি কনসার্ন। একটা কি, দেখো এই কোন কোন জায়গায় কোন টাইপের ক্যান্সার, এটা কিন্তু আসলে মুখস্থ করার লাগে না। দেখো আমরা একটু বুদ্ধি করে কিন্তু সেটা পারি। কিভাবে, দেখো যেই সব জায়গায় যে যে এপিথেলিয়াম, সেই সব জায়গায় সেই সেই ক্যান্সার। তোমার সার্ভিসে কি কি এপিথেলিয়াম পড়ছিলাম, কলামনার পড়ছিলাম, আর পড়ছিলাম হচ্ছে কি স্কোয়ামাস, তাই না? তো কলামনার মানে কি, সেটা একটা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। আর যদি কোনো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম থেকে কোনো ক্যান্সার হয়, সেটা কি, সেটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। ঠিক আছে, সো অ্যাডিনোকার্সিনোমা। আর আরেকটা কি ছিল মনে আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা, বা হচ্ছে স্কোয়ামাস সেল থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা। সো স্কোয়ামাস সেল কার্সিনোমা শেষ। সো কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, মোটামুটি এপিথেলিয়াম গুলো পারলে ক্যান্সারের নাম পারা কোনো ব্যাপারই না। ওকে, আচ্ছা, এখন এইটা এই সিএ সার্ভিস বা কার্সিনোমা সার্ভিস কিন্তু একদম থার্ড মোস্ট কমন ক্যান্সার ইন উইমেন ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, সো এত কমন একটা ক্যান্সার, এটাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। কিভাবে, দেখো বললাম যে সিএ সার্ভিসটা হচ্ছে কি মেইনলি কজ বাই কি, মেইনলি কজ বাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো আমি যদি এই ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন নিই, কি হবে, আমার পুরো একটা ক্যান্সারই প্রিভেন্টেড হবে। তাই তো? সো এটা কিন্তু প্রিভেনশনে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর প্রিভেনশন কিন্তু রিটেনের মাসে ব্যবহৃত হয়, একটু পরে আসতেছি। এটা একটা পয়েন্ট। আর একটা কি বলছি একটু আগে মনে করে দেখো, আমরা প্যাথোলজি অফ সিএ সার্ভিস পড়ছিলাম না? তো যদি কোয়েশ্চেনে আসে ইটিওপ্যাথোজেনেসিস, তখন তোমাকে প্যাথোজেনেসিসটা এরকম অ্যারো দিয়ে লিখতে হবে, সাথে ইটিওলজি গুলো লিখতে হবে। ওকে, তো ইটিওলজি গুলো কি, ইটিওলজি অফ সিএ সার্ভিক্স খুবই ইম্পর্টেন্ট। এগুলো মেইনলি হচ্ছে একটা জিনিসের লেজ ধরে আমরা বাকিগুলো অ্যান্সার করতে পারি। সেটা কি, ফার্স্ট জিনিসটাই হচ্ছে কি এইচপিভি ইনফেকশন। সো এইচপিভি ইনফেকশন, ফার্স্টেই এইচপিভি ইনফেকশন। তো এই এইচপিভি ইনফেকশনের লেজ ধরে আমরা বাকিগুলো দেখব। এখন আমি কি বলছিলাম, যে এই এইচপিভি এটা কিন্তু আসলে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, তাই না? সো যদি এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়, তার মানে কি, যে ওর রিস্ক ফ্যাক্টর গুলো তাহলে কি হবে, যে যদি ইয়াং এজ এট ফার্স্ট ইন্টারকোর্স, এটা একটা হতে পারে। তারপর তো হাই প্যারিটি, তার মানে কি যার বেশি বেশি বাচ্চা হয়েছে তার কিন্তু হচ্ছে কি এই ক্যান্সার রিস্কটা বেশি, কারণ বাচ্চা হলে কি হয়, সার্ভিসটা ইরিটেটেড হয়। আর ইরিটেটেড হলে হচ্ছে সেই জায়গাটায় এইচপিভি ইনফেকশনটা বাড়ে। ঠিক আছে, তারপর ধরো একজনের ইমিউন ইমিউন সাপ্রেশন আছে, অবভিয়াসলি ইমিউন সাপ্রেশন থাকলে কি হবে, ভাইরাসটা বেশি বেশি করে ইনফেকশন করতে পারে। তারপর ধরো কোনো ইন্ডিভিজুয়ালের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, অথবা হচ্ছে পার্টনার উইথ মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, অথবা আর ফাইনালি সেটা হচ্ছে এটা কিন্তু এইচপিভির সাথে রিলেটেড না, সেটা হচ্ছে স্মোকিং। ওকে, তো আমরা ম্যাক্সিমাম ইটিওলজি জাস্ট এইচপিভি লেজ ধরেই পারলাম।
একটা বাদ গেল, সেটা হচ্ছে গিয়ে স্মোকিং। ওকে, তো স্মোকিং দিয়ে কোন কোন ক্যান্সার হয়, এটা প্যাথোলজির একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবা যে স্মোকিং এর সময় স্মোকটা যেই সব জায়গাকে টাচ করে সব জায়গায় তোমার ক্যান্সার হয়। দেখো স্মোক কোন জায়গায় টাচ করে, আমাদের ওরাল ক্যাভিটি, দ্যাট ইজ হচ্ছে ওরোফ্যারিংস, তারপর হচ্ছে ইসোফেগাস, এটা গেল। তারপর দেখো ওই সিগারেট থেকে হচ্ছে যে টক্সিন গুলো বের হয়, সেগুলো যায় কোথায়, ব্লাডে যায়। তো ব্লাডে গিয়ে ব্লাড থেকে কই যাবে, ব্লাড থেকে যাবে হচ্ছে গিয়ে লাংসে যাবে, তারপর কি, কিডনি। ওকে, তো মনে রাখা টেকনিক কি, ওরোফ্যারিংস, ইসোফেগাস, লাংস, কিডনি গেল। সাথে আরো দুইটা জায়গা, সেটা হচ্ছে সার্ভিক্স আর প্যানক্রিয়াস। এই সার্ভিক্স আর প্যানক্রিয়াস এই দুটা হচ্ছে একটু অ্যাটিপিক্যাল, ঠিক আছে। আর বাকিগুলো কিন্তু মোটামুটি এই গল্পটাতে মনে রাখা যায়, যেখানে যেখানে স্মোক বা টক্সিন যাবে সেখানে সেখানে ক্যান্সার হবে। ওকে, গেল। আচ্ছা, এখন আরেকটা কোয়েশ্চেন ধরে যে এই সার্ভাইকাল ক্যান্সারটা কিভাবে স্প্রেড করে। মেইন মোড অফ স্প্রেড হচ্ছে কি ডাইরেক্ট এক্সটেনশন, ঠিক আছে। আচ্ছা, তো মেইন মোড অফ স্প্রেডটা কিন্তু ডাইরেক্ট এক্সটেনশন। ওকে, তো তাছাড়া কি হতে পারে, তাছাড়া হচ্ছে নর্মাল জিনিস, যেমন হচ্ছে লিম্ফ দিয়ে যেতে পারে, ব্লাড দিয়ে যেতে পারে। তো এখন ডাইরেক্ট এক্সটেনশন দিয়ে কি কি হতে পারে, দেখো সার্ভিক্স আশেপাশে কি আছে, সামনে আছে হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, সো ইউরিনারি ব্ল্যাডার কি ইনভলভ করতে পারে। উপরে কি আছে, ইউরেটার আছে, সো ইউরেটার কি ইনভলভ করতে পারে। এখন যদি ইউরেটার কি ইনভলভ করে কি হবে, ওই ইউরেটার গুলো ব্লকড হয়ে যাবে না, তাহলে কি হবে, ইউরিন কি পাস হতে পারবে, ইউরিন কিন্তু তখন আর কিডনি থেকে ব্লাডারের মধ্যে পাস হতে পারবে না। তখন কি হবে, এই ইউরিনের ব্যাক ফ্লো হবে, হয়ে হয়ে এই ইউরিন গুলো কিডনির মধ্যে গিয়ে জমা হবে। তো কিডনির মধ্যে কিন্তু ইউরিন খুব বেশি জমা হতে পারে না, তখন কি হবে, এই কিডনি গুলো হচ্ছে কি ফুলে উঠবে, যার নাম হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। ওকে, হলো। তারপর কই কই যেতে পারে, দেখো সার্ভিক্স এর পিছনে কি আছে, রেকটাম, তাই না, সো রেকটামে সে ইনভলভ করতে পারে। সার্ভিক্স এর নিচে কি আছে, ভ্যাজাইনা, সো ভ্যাজাইনাকেও ইনভলভ করতে পারে। ওকে, সো স্প্রেড হয়ে কই কই যে আমরা ইজিলি পারবো। আচ্ছা, এখন একটা ভাইবার কোয়েশ্চেন আর একটা শর্ট নোট আসতে পারে যে প্রিভেনশন অফ কার্সিনোমা সার্ভিক্স। আবারও প্রিভেনশন আসলে অলওয়েজ ট্রাই করবা হচ্ছে ভাগ ভাগ করে লিখতে। যেমন আমরা যেটা কমবেটে পড়েছিলাম যে প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, তাই না। তো আমরা এখানে হচ্ছে প্রাইমারি প্রিভেনশন দেখবো আর হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন দেখবো। তো আমরা কমবেটেই পড়ছিলাম যে প্রাইমারি প্রিভেনশন মানে কি, মেইনলি হচ্ছে কি হেলথ এডুকেশন আর ভ্যাকসিনেশন, তাই না। এখানেও সেম। সো প্রিভেনশন কি হবে, প্রিভেনশনের ক্ষেত্রে হচ্ছে একটা প্রাইমারি, সেটা কি হবে, হেলথ এডুকেশন। এখন হেলথ এডুকেশন মানে কি, মানে হচ্ছে কি অ্যাভয়েডেন্স অফ দ্য ইটিওলজি, সো স্মোকিং অ্যাভয়েড করতে বলবো, আর যেন এইচপিভি ইনফেকশনটা অ্যাভয়েড করা যায় সেই সব অ্যাডভাইস দিব। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ভ্যাকসিনেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো ভ্যাকসিনেশনটা কিন্তু প্রাইমারি প্রিভেনশনের মধ্যেই পড়বে। আচ্ছা, আর সেকেন্ডারি প্রিভেনশন কি, সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে কি সে আমাদের স্ক্রিনিং, এই যে চারটা না পাঁচটা স্ক্রিনিং পড়লাম, এগুলো হচ্ছে কি সেকেন্ডারি প্রিভেনশন। ওকে, এইচপিভি ভ্যাকসিন। আচ্ছা, সো আমাদের সার্ভিক্স মোটামুটি শেষ, এখন আমরা আসি হচ্ছে ইউটেরাসে। ওকে, তো ইউটেরাস, এখন ইউটেরাস থেকে মেইনলি কি ইম্পর্টেন্ট, মেইনলি ইউটেরাস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এন্ডোমেট্রিওসিস ধরে, রিটেন একটু আসে, প্লাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইব্রয়েড। ওকে, আচ্ছা, সাথে এন্ডোমেট্রিওসিস এর লেজ ধরে চকলেট সিস্ট আসে। আচ্ছা, তো ফার্স্টে আমরা কিছু কিছু অন্যান্য টপিক, কিছু খুচরা কিছু কোয়েশ্চেন করবে, সেগুলো একটু পার করে আসি। দেখো ফার্স্টে সেটা সেটা হচ্ছে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। এই অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং কিন্তু রিটেনে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে খুব একটা আসে না, অন্যান্য ইউনিভার্সিটিতে আসতে পারে, বাট এটা কখনো ভাইভাতে ধরবে না, ঠিক আছে। সো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর কজ গুলো যদি তোমার রেসপেক্টিভ বোর্ডে আসে, সেই ক্ষেত্রে তোমার রবিনসে কেউ দেখে নিও। রবিনসে মেবি টেবিল নাম্বার 22.3 এই টেবিলে আছে, ঠিক আছে। জাস্ট কজ গুলো একটু দেখে রিটেন অ্যান্সার করলেই হবে, এখান থেকে ভাইভাতে জীবনেও কোয়েশ্চেন করবে না। ওকে, আচ্ছা, দেন ভাইভাতে হচ্ছে একটা টুকটাক কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে অ্যানোভুলেটরি সাইকেল। অ্যানোভুলেটরি সাইকেল, দেখো নাম শুনে বুঝতে পারতেছি
যেই মেনস্ট্রুয়াল সাইকেলে ওভিউলেশন হবে না, সো অ্যান ওভিউলেটরি সাইকেল, সো এখানে কি ফেইলিয়ার টু ওভিউলেট, ঠিক আছে, সো ওভিউলেট করবে না। আচ্ছা, তো এখন এই অ্যানোভেটরি সাইকেল কখন হয়, দ্যাট ইজ কোন মেনস্ট্রুয়েশনে এই ওভিউলেশনটা হবে না। তো এইটা মনে রাখার ইজি টেকনিক হচ্ছে কি, দেখো যদি কোনো হরমোন ইমব্যালেন্স হয় তখন এটা বেশি বেশি হয়। তো ধরো হরমোনস, আচ্ছা, তো ধরো কোন কোন হরমোন ইমব্যালেন্স হয়, থাইরয়েড হরমোন ইমব্যালেন্স, তারপর ধরো হচ্ছে গিয়ে অ্যাড্রিনাল, সিন্স অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে হচ্ছে সেক্স হরমোন রিলিজড হয়, তারপর ফাইনালি আমাদের ম্যাস্টার গ্ল্যান্ড বা পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, তারপর কি ওভারিয়ান। দেখো এই ওভারিয়ান গুলো কিন্তু আমরা হরমোন দিয়ে মনে রাখতে পারি। যেমন আমরা কি জানি যে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটাও কিন্তু একটা হরমোন ডিপেন্ডেন্ট একটা ডিজিজ, তাই না? তারপর কি ধরো কোনো হরমোন সিক্রিটিং টিউমার্স অফ ওভারি, হরমোন সিক্রিটিং টিউমার, শেষ, গেল। আর ফাইনালি কি এটাও কিন্তু আমরা হরমোন দিয়ে মনে রাখতে পারি, যেটা হচ্ছে মেটাবলিক। সো যেমন কি ধরো ওবিসিটি, তারপর হচ্ছে ম্যালনিউট্রিশন, এগুলো কি সব হরমোন রিলেটেড, তাই না? ম্যালনিউট্রিশন, তারপর ধরো কোনো ক্রনিক ডিজিজ, তখন কিন্তু ওভিয়েশনটা হবে না, ঠিক আছে। জাস্ট এই কজ গুলো অত বেশি ইম্পর্টেন্ট না, খুব সবাইকে যে ধরবো ওরকম না, জাস্ট কয়েকজনকে ধরতে পারে। ওকে, এই, আচ্ছা, তো এখন আমরা ইম্পর্টেন্ট টপিকে আসি, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এই এন্ডোমেট্রিওসিস কিন্তু রিটেনে আসে এখান থেকে, প্লাস এখান থেকে ভাইভাতেও কোয়েশ্চেন করে, ঠিক আছে। তো ফার্স্টে এখানে কি জিজ্ঞেস করবে যে ডিফাইন এন্ডোমেট্রিওসিস, তখন তোমাকে ডেফিনেশনটা বলতে হবে যে একদম এটা বইতে এইভাবে যেভাবে লেখা আছে ওইভাবে বলতে হবে যে প্রেজেন্স অফ একটপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু অ্যাট আ সাইড আউটসাইড অফ দ্য ইউটেরাস। দেখো ইউটেরাসের মধ্যেই কিন্তু এন্ডোমেট্রিয়াল বা কি কি থাকে, ভিতরে থাকে হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মাঝখানে থাকে হচ্ছে মায়োমেট্রিয়াম, আর বাইরে থাকে হচ্ছে কি পেরিমেট্রিয়াম বা হচ্ছে সেরোসার্কিয়ালটা, তাই না? আচ্ছা, তো যে ভিতরে এন্ডোমেট্রিয়ামটা তাকে কিন্তু সে ভিতরে থাকতে হবে, তাকে অন্য কোনো জায়গায় বা হচ্ছে মায়োমেট্রিয়াম বা পেরিমেট্রিয়াম বা বডি অন্য কোনো জায়গায় থাকতে চলবে না। তো যদি অন্য কোনো জায়গায় থাকে তখন কি সেটা একটপিক সাইট, তখন তাকে বলা হয় হচ্ছে এন্ডোমেট্রিওসিস। ওকে, সো প্রেজেন্স অফ একটপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু অ্যাট আ সাইড আউটসাইড অফ দ্য ইউটেরাস, গেল। আচ্ছা, এখন এই এন্ডোমেট্রিওসিস কোন কোন জায়গায় হয়, যে বললাম আউটসাইড অফ ইউটেরাস, কোন কোন জায়গায় হয়, যখন তুমি ডেফিনেশনে বলবো তখন তুমি জিজ্ঞেস করবে কি তাহলে কোন কোন জায়গায় এই এন্ডোমেট্রিওসিস গুলো হয়। দেখবা বইতে হচ্ছে একদম ডিসেন্ডিং অর্ডারে প্রত্যেকটা সাইটস লেখা আছে। এই সাইট গুলো যদি ডিসেন্ডিং অর্ডারে বলতে পারো খুবই ভালো, না বলতে পারো খুব একটা সমস্যা নেই। তো ডিসেন্ডিং অর্ডারে বলার জন্য আমি হচ্ছে এই নেময়টা ইউজ করতাম। নেময়টা হচ্ছে আওয়ার, সিপিএল, এম ল্যাব। তো আওয়ার, সিপিএল, এম ল্যাব মানে কি, আওয়ার ও মানে হচ্ছে কি ওভারি, ইউ মানে হচ্ছে ইউটেরাইন লিগামেন্টস, আর মানে হচ্ছে রেক্টো ভ্যাজানাল সেপ্টাম, ঠিক আছে। সিপিএল, সি মানে কি, মানে কালডিস্যাক, ঠিক আছে, দ্যাট ইজ পাউচ অফ ডাগলাসটা আমাদের। তারপর হচ্ছে পেলভিক পেরিটোনিয়াম। আর এল মানে কি, এল মানে ধরো লার্জ বাওয়েল। এখন লার্জ বাওয়েল একটা পার্ট কি, অ্যাপেন্ডিক্স না, সো অ্যাপেন্ডিক্স। তো লার্জ বাওয়েল লেজ ধরে হচ্ছে কি সাথে স্মল বাওয়েল, সো সব বাওয়েলস, ওকে। এম মানে কি, এম মানে হচ্ছে মিউকোসা। কিসে কিসে মিউকোসা, সেটা সার্ভিক্সের মিউকোসা হতে পারে, সেটা ভ্যাজানাল মিউকোসা হতে পারে, সেটা ফ্যালোপিয়ান টিউবের মিউকোসা হতে পারে, ঠিক আছে। আর ফাইনালি কি, ল্যাপারোটমি স্কার। ল্যাপারোটমি মানে কি, মানে তুমি যদি কোনো কারণে পেট কাটো বা পেরিটোনিয়াম কাটো তাকে বলা হয় ল্যাপারোটমি, বা সিম্পলি কোনো পেটের অপারেশনের স্কার, ঠিক আছে। সো ফাইনালি হচ্ছে ল্যাপারোটমি স্কার। সো আওয়ার, সিপিএল, এম ল্যাব, এটা দিয়ে তুমি কিন্তু একদম ডিসেন্ডিং অর্ডারে বলতে পারবা। সো মোস্ট কমন সাইট কোনটা, মোস্ট কমন সাইট হচ্ছে গিয়ে ওভারি। আর লিস্ট কমন সাইট কোনটা, লিস্ট কমন সাইট হচ্ছে গিয়ে এই ল্যাপারোটমি স্কার, ঠিক আছে, গেল। এখন আমরা আসি হচ্ছে এই এন্ডোমেট্রিওসিসের প্যাথোজেনেসিসে। দেখো এই প্যাথোজেনেসিস তোমাকে রিটেনে জীবনে আসবে না, এটা তোমাকে ধরলে ভাইভাতে ধরতে পারে যে কোন কোন থিওরি আছে বিহাইন্ড দ্য প্যাথোজেনেসিস অফ এন্ডোমেট্রিওসিস। তো সবচেয়ে একসেপ্টেড যে থিওরি সেটা হচ্ছে রিগার্জিটেশন থিওরি। দ্যাট ইজ নর্মাল মেনস্ট্রুয়েশনে কি হয়, যে নর্মাল মেনস্ট্রুয়েশনে ব্লাড গুলো হচ্ছে সার্ভিক ভ্যাজাইনাতে পাস হয়ে যায়, তাই তো। কিন্তু এন্ডোমেট্রিসে কি হয়, ধরো কোনো কারণে এই ইউটেরাইন ব্লাড গুলো, এখন এখন মেনস্ট্রুয়াল প্রোডাক্ট মানে কি অনলি ব্লাড কিন্তু না, সাথে কিন্তু হচ্ছে এন্ডোমেট্রিয়াম শেড হয় না,
তো ধরো এই শেডেড এন্ডোমেট্রিয়াম সাথে হচ্ছে এই ব্লাড, এগুলো যদি একদম ঠিক মতো পাস না হয়, রেট্রোগ্রেড ফ্লো হয়, দ্যাট ইজ ওরা যদি ফ্যালোপিয়ান টিউবের ভিতর দিয়ে গিয়ে তারা যদি পেলভিক পেরিটোনিয়ামের মধ্যে গিয়ে এসে ছড়ায়, সেটাকে বলা হয় হচ্ছে রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন। তো এই থিওরির নাম কি? রিগার্জিটেশন থিওরি, দ্যাট ইজ হচ্ছে উল্টা দিকে যাচ্ছে। তার মানে কি, যদি এই এন্ডোমেট্রিয়াল প্রোডাক্ট গুলো বা এই মেনস্ট্রুয়াল প্রোডাক্ট গুলো যদি যেখানে যেখানে পড়বে, সেখানে সেখানে হচ্ছে কি এইসব এন্ডোমেট্রিয়াল টিস্যু গুলো সিডলিং হবে, তাই না? আর সেখানে সেখানে হচ্ছে এই টিস্যু গুলো ডিপোজিট হবে। এখন দেখো, ডিপোজিট হলে কি হবে? এখন কি হয়, নর্মালি মেনস্ট্রুয়েশন হয় কিভাবে? প্রত্যেক মাসে মাসে ব্লিডিং হয়, তাই না? তো ধরো আমরা যে পেরিটোনিয়ামের মধ্যে যদি হচ্ছে এই সিডিংটা হয়, তাহলে কি হবে যে প্রতি মাসে এই পেরিটোনিয়ামের সাইড থেকে ব্লিডিং হবে। তো যে ওভারিতে সিডিং হয় কি হবে? প্রত্যেক মাসে হচ্ছে ওভারির ভিতরে ভিতরে ব্লিডিং হবে, তাই না? তো এটাই হচ্ছে কি এন্ডোমেট্রিয়াল। আর এই রিগার্জিটেশন থিওরিটা হচ্ছে মোস্ট একসেপ্টেড থিওরি গেল। আর কি কি থিওরি আছে? আর আছে হচ্ছে বিনাইন মেটাস্টাসিস থিওরি। এখন দেখো, কেন বলা হচ্ছে বিনাইন মেটাস্টাসিস? বিনাইন মানে কি? নট ম্যালিগন্যান্ট বা নট ডেঞ্জারাস। মেটাস্টাসিস মানে কি? সিম্পলি ছড়ায় যা, কি ছড়াতে পারে? সেটা ব্লাড দিয়ে ছড়াতে পারে, সেটা লিম্ফ দিয়ে ছড়াতে পারে। সো ব্লাড আর হচ্ছে যে লিম্ফ, এই চ্যানেল গুলো দিয়ে এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি ছড়ে অন্য কোনো সাইটে, যে তাকে বলা হয় হচ্ছে বিনাইন মেটাস্টাসিস থিওরি। তো মাঝে মাঝে কি হয়, এই এন্ডোমেট্রিয়াল টিস্যু গুলো খুব ডিস্টেন্ট সাইটে গিয়ে ছড়াতে পারে। যেমন হচ্ছে কি বোন, তারপর হচ্ছে লাংস, তারপর ব্রেইন, এখানে ছড়াতে পারে। তখন বোন, লাংস, ব্রেইন এইসব যদি এইসব জায়গায় ছড়ায়, তো আমরা আর রেট্রোগ্রেড ফ্লোতে এক্সপ্লেন করতে পারি না, তাই না? তো এগুলোকে এক্সপ্লেন করে কি হবে? এগুলোকে এক্সপ্লেন করে হচ্ছে বিনাইন মেটাস্টাসিস থিওরি। এটা গেল। তারপরটা হচ্ছে মেটাপ্লাস্টিক থিওরি। এটা কি? দেখো, আমাদের সিলোমিক এপিথেলিয়ামটা থেকে কিন্তু হচ্ছে আসে মুলারিয়ান ডাক্ট। মনে করে দেখো, ওই যে মুলারিয়ান ডাক্ট, এই দুটো কি করে একসাথে ফিউজ করে, তাই না? ফিউজ করে হচ্ছে আমাদের ইউটেরাস ফর্ম করে, তাই তো? তো সিলোমিক এপিথেলিয়াম থেকে হচ্ছে আসে এই মুলারিয়ান ডাক্ট। আর এই মুলারিয়ান ডাক্ট থেকে কি আসে? আসে হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম, তাই তো? এর ভিতরে আছে হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এখন দেখো, এই সিলোমিক এপিথেলিয়াম থেকে কিন্তু অনলি মুলারিয়ান ডাক্টই আসে না, আরো অন্যান্য অনেক কিছু আসতে পারে, তাই না? সিন্স ওরা একটা কমন অরিজিন থেকে আসে, তার মানে কি যে এই ধরো এই সিলোমিক এপিথেলিয়াম থেকে আরেকটা টিস্যু ফর্ম হলো, যার নাম হচ্ছে ধরো এ, আরেকটা টিস্যু ফর্ম হলো বা একটা সেল ফর্ম হলো যার নাম হচ্ছে বি, ধরে নাও। তার মানে কি, যেহেতু ওদের কমন অরিজিন, সো এই এ, এই সেলটা কিন্তু চাইলেই হচ্ছে এন্ডোমেট্রিয়াল সেলে কনভার্টেড হতে পারে না। সো হয়ে কি করবে? সে আবার হচ্ছে এন্ডোমেট্রিয়াল মতো সে বিহেভ করা শুরু করবে, যে প্রতি মাসে মাসে হচ্ছে হরমোন ইনফ্লুয়েন্সে সে ব্লিড করবে। ওকে, গেল। গেটে গেল, এটা হচ্ছে গিয়ে সে আমাদের মেটাপ্লাস্টিক থিওরি। আর ফাইনালি একটা থিওরি, সেটা হচ্ছে এক্সট্রা ইউটেরাইন স্টেম সেল থিওরি। স্টেম সেল থিওরিটা অনেকটা এরকমই, দেখো আবারও, যে ধরো বোন ম্যারোর মধ্যে কি আছে? স্টেম সেল আছে, তাই না? এখন এই স্টেম সেল বা স্টেম সেল মানে কি? মানে হচ্ছে যেই সেলটা অন্য যে কোনো সেলে কনভার্টেড হয়ে যেতে পারে, সেটাকে বলি আমরা স্টেম সেল। ঠিক আছে? সে সবকিছু পারে, সে চাইলে হচ্ছে ধরো কার্ডিয়াক মায়োসাইট ফর্ম করতে পারে, সে চাইলে হচ্ছে গিয়ে আরবিসি ফর্ম করতে পারে, সবকিছু ফর্ম করতে পারে। এখন আমাদের বোন ম্যারোর মধ্যে কিন্তু এরকম অনেক স্টেম সেল আছে। তো এই স্টেম সেল গুলোর মধ্যে একটা ধরো কোনো একটা কারণে এই এন্ডোমেট্রিয়াল টিস্যু ফর্ম করলো, তাহলে কি হবে? ওর আবার হচ্ছে ব্লিডিং হবে। ঠিক আছে? সো এভাবে হচ্ছে এন্ডোমেট্রিওসিস হতে পারে। এই তোমাকে ধরে ধরে প্রত্যেকটা থিওরি একদম পুরো ডিসকাশন জীবনেও ভাইভাতে ধরবে না। তোমাকে যে থিওরি গুলো জিজ্ঞেস করি, তুমি অনলি নামগুলো বলবো, দ্যাট ইজ হচ্ছে রিগার্ডেশন থিওরি, বিনাইন মেটাস্টাসিস থিওরি, মেটাপ্লাস্টিক থিওরি, আর হচ্ছে গিয়ে এক্সট্রা ইউটেরাইন স্টেম সেল থিওরি। এই করে নাম বললেই হবে। আর যদি আরেকটু গুতায়, তখন হচ্ছে জাস্ট রিগার্ডেশন থিওরিটা বললেই হবে, আর কিছু শুনতে চায় না। ঠিক আছে? এটা ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি চকলেট সিস্ট। এটা কি? এই যে বললাম না যে দেখো আওয়ার সিপিএল এম ল্যাব, তো এখানে মোস্ট কমন সাইট কোনটা? মোস্ট কমন সাইট হচ্ছে ওভারি, তাই তো? সো যদি ওভারি ভিতরে যদি এই এন্ডোমেট্রিয়াল টিস্যুটা আসে, তখন যে কন্ডিশনটা হয় তাকে বলা হয় চকলেট সিস্ট। কেন নাম চকলেট সিস্ট? দেখো, ধরো এটা হচ্ছে আমাদের ওভারি। এখন ওর কি একটা ক্লোজ ক্যাভিটি না? ধরো এই ক্যাভিটির মধ্যে এই জায়গাটায় হচ্ছে সেই এন্ডোমেট্রিয়াল টিস্যু এসে বসে আছে। তাহলে কি হবে? মান্থলি যখন হচ্ছে নর্মাল মেনস্ট্রুয়েশন হবে, সাথে সাথে এই এখান থেকে হচ্ছে ব্লাড বের হবে না? এখন দেখো, নর্মালি মেনস্ট্রুয়েশন হলে কি হতো, যে ইউটেরাস থেকে হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্যানেলটা দিয়ে বের হয়ে যেত ব্লাডটা। বাট দেখো, এইখান থেকে কিন্তু ব্লাডটা বের হওয়ার আর কোনো জায়গা নাই। তার মানে কি হবে? প্রতি মাসে ব্লিডিং হবে, প্লাস হচ্ছে ব্লাড গুলো এখানে জমা হতে থাকবে।
হয়ে হয়ে ওভারিটা আস্তে ধীরে বড় হতে থাকবে, হয়ে এনলার্জ হয়ে যাবে, তাই না? এখন দেখো এই অনেক আগের ব্লাডও কিন্তু এখানে জমাই থাকবে, প্লাস নতুন ব্লাডও থাকবে। যেহেতু আগের ব্লাড, তার মানে কি ব্লাডটা অল্টার্ড হয়ে যাবে না, সেটা কিন্তু তখন রেড কালার থাকবে না, ওর হিমোগ্লোবিনটা ভেঙে টেঙে অল্টার্ড হবে, তখন সে রেড থেকে হয়ে যাবে হচ্ছে কি ব্রাউন। সো যদি হচ্ছে এই ওভারি এই একটা সিস্ট বা একটা ম্যাস ফর্ম করবে, তো এই ম্যাসটাকে যদি আমরা কাটি, কি দেখবো ভিতরে হচ্ছে কিছু ব্রাউন ফ্লুইড বা কিছু চকলেটি ফ্লুইড, এই জন্য তাকে বলা হয় হচ্ছে কি চকলেট সিস্ট। ঠিক আছে, ওকে। তো এই চকলেট সিস্টে তাহলে কমপ্লিকেশন কি হতে পারে? দেখো একটা বিশাল বড় একটা সিস্ট হয়ে বসে আছে, তাই না? ধরো এটা ওভারি, বিশাল বড় একটা সিস্ট, সে এত বড় হয়ে বসে আছে, তাহলে কি হবে? ওর কিন্তু টুইস্ট করার চান্সটা বেশি না। ছোট থাকলে কিন্তু সে এত টুইস্ট করতে পারতো না, বা যেহেতু বড় হয়ে গেছে সে কিন্তু ধাম করে টুইস্ট করতে পারে। আর যেই টুইস্ট করবে তার ব্লাড সাপ্লাইটা কাট অফ করবে, কাট অফ করে সেখানে ইনফ্রাকশন হতে পারে। ঠিক আছে, তো কমপ্লিকেশন কি হতে পারে? সে টুইস্ট করতে পারে। আচ্ছা, ওকে। তারপর তারপর আবার কিছু শরীরে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যেমন হচ্ছে কেন নাম চকলেটস? কারণ হচ্ছে অল্টার ব্লাড কন্টেইন করে উইচ লুকস লাইক ব্রাউন ফ্লুইড, সো উইচ লুকস লাইক চকলেট। শেষ গেল। এখন ফাইনালি আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, হোয়াট ইজ অ্যাডিনোমায়োসিস? এখান থেকে খুব একটা ঘাটাবে না, জাস্ট ডিফিনিশন বললেই হবে, অ্যাডিনোমায়োসিস। আচ্ছা, এখান থেকে শর্ট নোট আর ভাইবা। আচ্ছা, অ্যাডিনোমায়োসিস কি? দেখো অ্যাডিনোমায়োসিস, অ্যাডিনো মানে কি এন্ডোমেট্রিয়াল টিস্যু, ঠিক আছে, বা এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড বা টিস্যু। আর মায়ো মানে কি মাসেল। সো কোন মাসেল? যদি হচ্ছে ইউটেরাসের মাসেলের মধ্যে এই এন্ডোমেট্রিয়াল টিস্যু জমা হয় তাকে বলা হয় অ্যাডিনোমায়োসিস। তার মানে হচ্ছে কি প্রেজেন্স অফ এন্ডোমেট্রিয়াল টিস্যু উইদিন দা মায়োমেট্রিয়াম, তাকে বলা হয় অ্যাডিনোমায়োসিস। ঠিক আছে, ডেফিনেশন ধরবে, আর কিছু ধরবে না। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে নেক্সট টপিক, সেটা হচ্ছে লিওমায়োমা অফ ইউটেরাস, বা যেটা আরেকটা নাম হচ্ছে কি ফাইব্রয়েড অফ ইউটেরাস। ঠিক আছে, তো এই লিওমায়োমা কিন্তু ভাইভাতে ধরে, প্লাস এখান থেকে রিটেনের কোশ্চেন আসে, লিওমায়োমা অফ ইউটেরাস। আচ্ছা, লিওমায়োমা দেখো মনে রাখবা, এটা জিজ্ঞেস করে যে হোয়াট ইজ লিওমায়োমা। লিওমায়োমা বাই ডেফিনেশন মানে কি এনি বিনাইন টিউমার অ্যারাইজিং ফ্রম স্মুথ মাসল ইজ কল্ড লিওমায়োমা। সো লিওমায়ো মানে কি স্মুথ মাসল। সো যেখানে যেখানে স্মুথ মাসল আছে সেখানে সেখানে কিন্তু লিওমায়োমা হতে পারে। স্মুথ মাসল কোথায় আছে? আমাদের পুরো এলিমেন্টারি ট্র্যাক্টে স্মুথ মাসল আছে না? তো আমাদের কিন্তু এলিমেন্টারি যে কোনো জায়গায় তুমি যদি ধরো কোয়েশ্চেন আসে যে রাইট ডাউন দ্য টিউমার্স অফ ধরো স্মল ইন্টেস্টাইন, তুমি কিন্তু ওখানে বিনাইন টিউমারের মধ্যে ইজিলি লিওমায়োমা লিখতে পারবে, সিন্স ওর মধ্যে স্মুথ মাসল আছে, গেল। আর কোথায় কোথায় স্মুথ মাসল আছে? আমাদের হচ্ছে ইউটেরাসে স্মুথ মাসল আছে। সো ইউটেরাসের স্মুথ মাসেল টিউমার মানে কি লিওমায়োমা অফ ইউটেরাস, যেটা আরেকটা নাম হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস। ওকে, আচ্ছা। আর এই লিওমায়োমা অর ফাইব্রয়েড ও হচ্ছে একদম মোস্ট কমন টিউমার ইন উইমেন, মোস্ট কমন টিউমার। আচ্ছা, এইবার এই লিওমায়োমার টাইপস দেখবা বইতে লেখা আছে, বা এটা খুব একটা ইম্পর্টেন্ট, রিটেনে কখনোই আসে না, ভাইভাতে ধরো দুই জনকে ধরতে পারে। কি কি টাইপ দেখো, ফার্স্ট এটা ইউটেরাস কাকি, বডি অফ দ্য ইউটেরাস সার্ভিস আঁকলাম, আর ভিতরে হচ্ছে আমাদের সেই এন্ডোমেট্রিয়াম, এই লাইনটা এন্ডোমেট্রিয়াম, আর বাকি এই স্পেসটা হচ্ছে মায়োমেট্রিয়াম। আচ্ছা, তো ধরো হচ্ছে এই লিও মায়োমা কই থাকবে? সিন্স ও হচ্ছে মাসেল অরিজিন, তার মানে কি ও হচ্ছে মায়োমিট্রিয়াম থেকে অরিজিন করবে না। তো ধরো যদি এই জায়গাটা থেকে একটা টিউমার অ্যারাইজ করলো, সেটা কি? আমরা সেটাকে বলবো হচ্ছে গিয়ে সাব মিউকোসাল, তাই না? সিন্স এটা হচ্ছে ধরো যদি ধরি মিউকোসা, সো জাস্ট এইটার নিচে আছে, সো এটা হচ্ছে গিয়ে সাব মিউকোসাল। যদি এইটার মধ্যে একটা টিউমার হয়, দ্যাট ইজ ওয়ালের মধ্যে, সেটা একদম মিউকোসাকে ইনভেড করেনি বা বাইরে সেরোসাকে দিকে যায়নি, সেটা হচ্ছে ইন্ট্রামুরাল। মুরাল মানে কি? মানে হচ্ছে ওয়াল, সো ইন্ট্রামুরাল। ওকে, আর ধর সেটা আছে হচ্ছে একদম বাইরের দিকে, সো এটা সেরোসার কাছাকাছি, সেটা হচ্ছে কি সাব সেরোসাল। ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এই লিওমায়োমা বা ফাইব্রয়েডের মরফোলজি।
তো যদি কখনো পরীক্ষায় মরফোলজি আসে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে এটার গ্রস গ্রস মরফোলজি আর হচ্ছে কি মাইক্রোস্কোপিক মরফোলজি বলতে হয়, বা নেকেড এক্সামিনেশনে কি দেখবো আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন কি দেখবো। আচ্ছা, তো নেকেড আই এক্সামিনেশন ফার্স্টে আসি হচ্ছে গ্রস বা নেকেড আই। এখানে কি দেবো, ধরো একটা শার্পলি সার্কামস্ক্রাইব একটা ডিসক্রিট ফার্ম একটা গ্রেইশ হোয়াইট একটা টিউমার। দেখলাম টিউমারটাকে, এখন কি করবো, টিউমারটাকে আমি কাটবো না, কাটলাম। কাটার পর আমি কি দেখবো, যে ওর মধ্যে কিছু ওয়ার্ল্ড প্যাটার্ন, বা ধরো এটা সেই আমাদের কাট সারফেস, দেখবো ওর মধ্যে এরকম এরকম করে এই স্মুথ মাসল বান্ডেল গুলো ওয়ার্ল্ড করে আছে। এখানে একটা ওয়ার্ল্ড, এখানে একটা ওয়ার্ল্ড, এবং অনেকগুলো ওয়ার্ল্ড ফর্ম করছে, ঠিক আছে। সো আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্যাটার্ন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্যাটার্ন। এটা কিন্তু পরীক্ষায় ধরে। আর এই ভুলটা আমরা অনেকেই করি, আমরা মনে করি কি এই ওয়ার্ল্ড প্যাটার্ন এটা হচ্ছে আমরা মাইক্রোস্কোপে নিচে দেখি, বাট না, এই ওয়ার্ল্ড প্যাটার্ন অফ স্মুথ মাসল বান্ডল এটা হচ্ছে নেকেড আই, খালি চোখে দেখা যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা মাইক্রোস্কোপে নিচে দেখি না। ওকে, সো ওয়ার্ল্ড প্যাটার্ন আর আরেকটা হচ্ছে এই গ্রেইশ হোয়াইট কালার, ওয়ার্ল্ড প্যাটার্ন। আচ্ছা, আর মাইক্রোস্কোপি কি দেখবো, সিম্পলি সিন্স বিনাইন টিউমার, সো আমি সিম্পলি হচ্ছে স্মুথ মাসলকেই দেখবো। স্মুথ মাসল দেখতে কেমন, এরকম মাঝখানে নিউক্লিয়াস, তো কি দেখবো, একটা একটা ওভাল নিউক্লিয়াস দেখবো, সাথে হচ্ছে কি দুইটা সাইটোপ্লাজমিক প্রসেস, একটা সাইটোপ্লাজমিক প্রসেস আর হচ্ছে একটা ওভাল নিউক্লিয়াস। যেরকম কিছু কিছু সেল অনেকগুলো হচ্ছে কি জাস্ট মাসল সেল গুলো দেখবো, এই দেখতে নর্মাল মায়োমেট্রিয়াম যে মাসল সেল গুলো থাকে এখানে ওটাই থাকবে, সিন্স একটা বিনাইন টিউমার, ঠিক আছে। ওকে, গেল। সো মরফোলজি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা আসি সেটা হচ্ছে কমপ্লিকেশনস। সো এই ফাইব্রয়েডে কি কি কমপ্লিকেশনস হতে পারে, এটা ভাইভাতে ধরে প্লাস মাঝে মাঝে রিটেনে আসে, ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখো এখন কমপ্লিকেশন কি হতে পারে, ধরো হচ্ছে গিয়ে এটা আমাদের ইউটেরাস, এখানে একটা ফাইব্রয়েড আছে। দেখো সিন্স ফাইব্রয়েড, তার মানে কি এখানে কিন্তু এন্ডোমেট্রিয়ামের সারফেস এরিয়া বেড়ে গেল না। যদি সারফেস এরিয়া বাড়ে তার মানে কি বেশি বেশি করে ব্লিডিং হবে। সো একটা হচ্ছে কি ইনক্রিজ ব্লিডিং, সো মেনোরেজিয়া, বা ধরো যেটা বললাম অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলতে পারি, মেনোরেজিয়া। ওকে, এখন দেখো সিন্স হচ্ছে কি ও একটা বড় একটা জায়গা বা বড় একটা ম্যাচ, তার নাকি ওর ব্লাড সাপ্লাই বেশি বেশি লাগবে। এখন যদি এই বেশি ব্লাড যদি ইউটেরাস সাপ্লাই করতে না পারে তাহলে কি হবে, ইনফার্কশন হবে না, তো এখানে ইনফার্কশনও হতে পারে। গেল। এখন দেখো আরেকটা কি হতে পারে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি সাবফার্টিলিটি অর ইনফার্টিলিটি কেন হবে। দেখো নর্মালি কি হওয়ার কথা ছিল, যে ইমপ্ল্যান্ট বা ওই ফার্টিলাইজ ওভামটা কোথায় ইমপ্ল্যান্ট করার কথা ছিল, একটা নর্মাল এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট করার কথা ছিল না। বাট যদি সেটা এইখানে ইমপ্ল্যান্ট করতে যায় তাহলে কি সেটা ইমপ্ল্যান্টেশন হবে, হবে না। সো তখন কিন্তু ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি হবে। ওকে, এটা গেলে হচ্ছে ধরো একটা নন প্রেগনেন্ট ওমেনে কি হবে। এখন প্রেগনেন্সির মধ্যে কি কি সমস্যা হতে পারে, দেখো ধরো কোনো কারণে ওই ডিফেক্টিভ জায়গার মধ্যে ইমপ্ল্যান্টেশন হয়ে গেল, এখন সেটা কিন্তু বেশি দিন টিকবে না, তাই না, সেটা হচ্ছে অ্যাবর্শন হয়ে বের হয়ে যাবে। তো কি হবে, একটা কমপ্লিকেশন স্পন্টেনিয়াস অ্যাবর্শন গেল একটা। আর কি হতে পারে দেখো, ধরো এখানে কোন একটা কারণে এই জায়গাটা ইমপ্ল্যান্টেড না হয়ে ধরো এখানে ইমপ্ল্যান্ট হলো, নর্মালি নর্মালি ধরো এখানে ওই জাইগোটটা ইমপ্ল্যান্টেড হলো। এখন যখন এটা আস্তে আস্তে বড় হবে তখন কি হবে, ওর স্পেস লাগবে, তাই না। তো ও কি সাফিসিয়েন্ট স্পেস পাবে, তো ও কিন্তু ঠিক জায়গায়, বা সিন্স সাফিসিয়েন্ট স্পেস পাচ্ছে না, ও কিন্তু যখন ডেলিভারি হওয়ার টাইমে ও ঠিক জায়গায় মতো বের হতে পারবে না, ঠিক আছে। সো ও কিন্তু আটকায় যেতে পারে, তাই না। তো এটাকে আমরা বলতে পারি ধরো ফিটাল ম্যাল প্রেজেন্টেশন। আরেকটা কি ছিল, সেই অ্যাবর্শন। আচ্ছা, গেল। তারপর আরেকটা বলা হয় ইউটেরাইন ইনার্শিয়া। দেখো ইউটেরাইন ইনার্শিয়া মানে কি, এই ইউটেরাস ঠিকমতো কন্ট্রাক্ট করতে পারবে না। দেখো ভিতরে একটা বড় বলের মতো নিয়ে এসে বসে আছে, তাহলে কি সে ইফেক্টিভ কন্ট্রাকশন করতে পারবে, করতে পারবে না। এখন ইফেক্টিভ কন্ট্রাকশন করতে না পারলে কি হবে, বাচ্চাটা ঠিকমতো বের হবে না, ঠিক আছে। সো প্রেগনেন্সিতে এগুলো। আর কি হতে পারে, পোস্ট পার্টাম হেমোরেজ হতে পারে। ওই যে বললাম
ধরো হচ্ছে বাচ্চা বেড হলো সবকিছু ঠিক আছে, বাট দেখো সিন্স এই সারফেস এরিয়াটা বেশি, তার মানে কি বেশি বেশি ব্লিডিং হওয়ার চান্স, তো হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। ওকে, আর এই জিনিসটা পরীক্ষায় ধরে, এটা ধরবে যে এই লিওমায়োমা, এটা কি লিওমায়ো সার্কোমা হতে পারে বা এটা কি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। অ্যান্সারটা হচ্ছে এটা খুবই রেয়ার, এটা এক্সট্রিমলি রেয়ার, নর্মালি কখনোই হয় না। ঠিক আছে, সো লিওমায়োসার্কোমা এক্সট্রিমলি রেয়ার। ওকে, ঠিক আছে, অ্যান্সার এই এক্সট্রিমলি রেয়ার। এখন জিজ্ঞেস করতে পারছি তাহলে লিওমায়োসার্কোমা আর লিওমায়োমার মধ্যে ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা হচ্ছে ইউজুয়ালি লিওমায়োসার্কোমা হয় হচ্ছে একটা, তুমি একটাই টিউমার দেখবা, কিন্তু লিওমার্মার কিন্তু অনেকগুলো হতে পারে, সেটা মাল্টিপল হতে পারে। বা লিওমার সার্কোমাটা হচ্ছে জাস্ট একটাই। আর কি দেখবো, দেখো আমার লিওমার মধ্যে কি দেখছি, একটা গ্রেইশ হোয়াইট প্যাটার্ন, যেটা আবার ওয়ার্ল্ড একটা ওয়ার্ল্ড প্যাটার্ন থাকে, তাই না। বা লিওমার সার্কোমা সেটা একটা ক্যান্সার, এত সুন্দর প্যাটার্ন ওর মধ্যে পাবো না। ওর মধ্যে নেক্রোসিস পাবো, হেমোরিজ পাবো, আর ওর সার্ফেসে খুবই ইরেগুলার থাকবে। ঠিক আছে, ওকে। সো এই লিওমায়োমা ছিল হচ্ছে কি মাল্টিপল, ও হচ্ছে কি সিঙ্গেল, আর ওর সার্ফেসটা হচ্ছে ইরেগুলার থাকবে, দেন ওর মধ্যে হেমোরেজ থাকবে আর নেক্রোসিস থাকবে। শেষ। ডিফারেন্স বিটুইন লিওমায়োমা এন্ড লিওমায়োসার্কোমা, সবাইকে ধরবে না, জাস্ট কয়েকজনকে ধরতে পারে। আর তাহলে আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে তুমি যে বললা যে লিওমায়োসার্কোমা ইউজুয়ালি লিওমায়োমা থেকে আসে, তাহলে কোত্থেকে আসে। এটা একদম নতুন করেই ফর্ম হয়, ঠিক আছে, এটা প্রি এক্সিস্টিং কোনো টিউমার থেকে আসে না। সো এটা হচ্ছে অ্যারাইজেস, বলে অ্যারাইজেস ডি নোভো। ডি নোভো মানে কি একদম নতুন করে ফর্মেশন হয়। ওকে, আচ্ছা, গেল হচ্ছে আমাদের ওভারি সব ডিজিজ। এখন আমরা ফাইনালি আসি হচ্ছে কি ইউটেরাসি ডিজিজ, সরি উল্টা বললাম, আমাদের ইউটেরাসি ডিজিজে আমরা আসি হচ্ছে ওভারি ডিজিজে। আচ্ছা, এখন ওভারির মধ্যে মেইনলি যে জিনিস লাগে সেটা হচ্ছে ওভারিয়ান টিউমার। এইটাই হচ্ছে আমাদের ফিমেল জেনিটাল সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ওভারিয়ান টিউমার। তোমাকে যদি ফিমেল জেনিটাল সিস্টেমে একটা কোয়েশ্চেন ধরে, তোমাকে জিজ্ঞেস করবে কি হোয়াট আর দ্য টাইপস অফ ওভারিয়ান টিউমার। ওকে, তো এইটা আমরা খুব ভালো করে পড়বো, তার আগে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা পিসিওএস, পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ঠিক আছে, ওকে। তো এইটা কিন্তু আমাদের দেশে প্লাস ওয়েস্টার্ন কান্ট্রি খুবই কমন। ঠিক আছে, তো সিন্স এত কমন, রিসেন্টলি হচ্ছে এখান থেকে ভাইভাতে অল্প অল্প করে কোয়েশ্চেন করে। ওকে, আচ্ছা, তো এইসব পিসিওএস আর হচ্ছে ওভারিয়ান টিউমার পর আগে আমার মনে হয় একটু যদি আমরা একটা একটা ওভারিয়ান ফলিকলের আমরা যদি একটা অ্যানাটমি পড়ি, তাহলে মনে হয় একটু ইজি হবে। তো ফার্স্টে আমরা একটু ওভারিয়ান ফলিকলের অ্যানাটমিটা দেখে আসি। আচ্ছা, একটা ওভারিয়ান ফলিকলে কি থাকে, আমাদের মাঝখানে থাকে হচ্ছে কি উসাইট। ঠিক আছে, দিস উসাইট ইজ সারাউন্ডেড বাই সাম সেলস। কি কি সেল, একটা হচ্ছে থিকা সেল আর একটা হচ্ছে গ্রানুলোসা সেল। সো এই হচ্ছে আমাদের উসাইট, আর তার বাইরে হচ্ছে দুই রকমের সেল। ফার্স্টে থাকে হচ্ছে ধরো গ্রানুলোসা সেল, যেটাকে আমি জি লিখতেছি, আর তারপরে থাকে হচ্ছে কি থিকা সেলস। আচ্ছা, এখন এই গ্রানুলোসা সেলের ফাংশন আর থিকা সেলের ফাংশনে কিন্তু আমাদের লাগবে একটু পরে টিউমারের মধ্যে। ওকে, তো থিকা সেলের ফাংশন হচ্ছে ও অ্যান্ড্রোজেন রিলিজ করে। তো অ্যান্ড্রোজেন কিন্তু ও এমনি এমনি রিলিজ করবে না, ওকে যখন আরেকটা হরমোন এসে তাকে স্টিমুলেট করবে, তখনই সে হচ্ছে গিয়ে অ্যান্ড্রোজেন রিলিজ করবে। তো কোন হরমোন স্টিমুলেট করবে, লুটিনাইজিং হরমোন। সো লুটিনাইজিং হরমোনটা যখন হচ্ছে থিকা সেলকে স্টিমুলেট করবে, তখন থিকা সেল থেকে অ্যান্ড্রোজেন রিলিজ হবে। ঠিক আছে, সো ধরো লুটিনাইজিং হরমোন, সেটা অন্য কালার দিই, যদি লুটিনাইজিং হরমোন থেকে তুই এটা ওকে স্টিমুলেট করে, তখন ও ফর্ম করবে হচ্ছে অ্যান্ড্রোজেন্স। কেলো, আর তাহলে গ্রানুলোসাসের ফাংশন কি, ও হচ্ছে ধরো যদি ফলিকুলার স্টিমুলেটিং সেল, সরি হরমোন এফএসএইচ, ও যদি এসে এই গ্রানুলোসাস সেলকে স্টিমুলেট করে, তখন কি হবে, ও ফর্ম করবে হচ্ছে এস্ট্রাডিওল। এখন ও কিন্তু এস্ট্রাডিওল কোত্থেকে ফর্ম করে, এই অ্যান্ড্রোজেনটাকে ফর্ম করে। সো ও অ্যান্ড্রোজেনকে এস্ট্রাডিওলে কনভার্ট করবে, বা মোদ্দা কথা
এই থিকাস সেল থেকে অ্যান্ড্রোজেন রিলিজ বেশি বেশি হবে, গ্রানুলোসার সেল থেকে এস্ট্রাডিওল রিলিজ বেশি বেশি হবে। ঠিক আছে, এখন এই এস্ট্রাডিওলের ফাংশন কি ছিল মনে আছে? ও কি করতো, ও হচ্ছে লুটিনাইজিং হরমোন সার্জ করতো, তাই না? সার্চ করে, যার কারণে হচ্ছে ওভিলেশনটা হতো। আচ্ছা, গেল আমাদের অ্যানাটমি পড়া শেষ। এখন আমরা আসি হচ্ছে পিসিওএস। পিসিওএস মানে কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তার মানে কি, ওভারির মধ্যে হচ্ছে অনেক ছোট 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 সিস্ট ফর্ম করবে। ওকে, আর ওভারি যে মেইন ফাংশন ওভিউলেশন, সেটাই কিন্তু হবে না। মনে আছে একটু আগে আমরা হচ্ছে অ্যানোভিউটারি সাইকেলের মধ্যে পিসিওএস পড়ছিলাম, কেন? এটা এখন দেখবো আমরা। আচ্ছা, তো এই পিসিওএস এ কি হয়? পিসিওএস এ হচ্ছে এই লুটিনাইজিং হরমোনটা বেশি থাকে। সো যদি লুটিনাইজিং হরমোন বেশি থাকে, তাহলে দেখো তো কি হবে। এই ছবিতে আমরা আসি, লুটিনাইজিং হরমোন বেশি, সো থিকাসেলকে স্টিমুলেট করে বেশি বেশি অ্যান্ড্রোজেন প্রডিউস করবে। সো অ্যান্ড্রোজেন বেশি। ঠিক আছে, এখন অ্যান্ড্রোজেন বেশি থাকলে কি হবে? হার্সুটিজম হবে না? সো মেল প্যাটার্নে তখন হচ্ছে ফিমেলের মধ্যে হেয়ার ডিস্ট্রিবিউশন হবে। ওকে, এইটা একটা। প্লাস মনে রাখবা, পিসিওএস, পিসিওএস কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ ওবিসিটি। ঠিক আছে, তো ওবিসিটি মানে কি? এখানে অ্যাডিপোজ সেল বা ফ্যাট সেল গুলো বেশি, তাই তো? এখন এই অ্যাডিপোজ টিস্যুর একটা কাজ কি? ও কি করে? এই অ্যান্ড্রোজেনকে এস্ট্রোনে কনভার্ট করে। সো ও হচ্ছে গিয়ে অ্যান্ড্রোজেনকে এস্ট্রোনে কনভার্ট করবে। এখন এই এস্ট্রোনটা কি করবে? সে আবার দেখো এই এফএসএইচ কে কমাই দিবে। সে এফএসএইচ কে কমাইলো, কমায় কি করবে? তখন দেখো এফএসএইচ, ওর নামটা কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। সো এই যে এই একটা যে ওভারিয়ান ফলিকল, তাকে সে স্টিমুলেট করবে বা তাকে সে গ্রো করাবে। এখন যদি এই এফএসএইচটা কমে যায়, তাহলে কি হবে? এই ফলিকলটা গ্রো করতে পারবে? করবে না, তখন হচ্ছে ফলিকল গুলো উল্টা ডিজেনারেট করবে। সো হবে হচ্ছে কি সিস্টিক ডিজেনারেশন অফ ফলিকল। এই যে সিস্টিক ডিজেনারেশন অফ ফলিকল হলো, যার কারণে হচ্ছে ওভারিটা দেখতে এরকম ছোট 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 সিস্ট ওয়ালা একটা অর্গানের মতো লাগে। সো এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ঠিক আছে, আর আরেকটা কোয়েশ্চেন করে যে এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথে কোন জিনিসটা রিলেটেড বা কোন ডিজিজ রিলেটেড থাকে? থাকে হচ্ছে কি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। একটু মনে রাখো, ঠিক আছে? তোমার বইতে মেবি নাই। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে ফাইনাল টপিক, সেটা ওভারিয়ান টিউমার্স। তো এই ওভারিয়ান টিউমার পড়ার জন্য আমরা একটু আবারও অ্যানাটমি থেকে ঘুরে আসবো, সেটা হচ্ছে একটু ওভারি অ্যানাটমি থেকে ঘুরে আসবো। আচ্ছা আচ্ছা, কি বলি অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2। আচ্ছা, ওভারিয়ান টিউমার। আচ্ছা, তো আমরা ফার্স্টে হচ্ছে একটু অ্যানাটমি ঘুরে আসি। তাহলে ওভারি একদম গ্রস অ্যানাটমি কি? বাইরে থাকে হচ্ছে কি সারফেস এপিথেলিয়াম, দেন মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে হচ্ছে যে কোনো অর্গানের মাঝখানে কি থাকে? স্ট্রমা থাকে। সো স্ট্রমা। আর ভিতরে কি থাকে? থাকে হচ্ছে সেই জার্ম সেল গুলো, তাই না? দ্যাট ইজ উসাইড টাইট, ওগুলো থাকে জার্ম সেলস, তাই তো? এখন স্ট্রমাকে এখানে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটা হচ্ছে কি সেক্স কর্ড স্ট্রমা। সো তিনটা জিনিস, সারফেস এপিথেলিয়াম, স্ট্রমা আর হচ্ছে জার্ম সেলস, এই তিনটা থাকে হচ্ছে নর্মাল ওভারির মধ্যে। তো এখন এই তিনটা লেয়ার থেকেই হচ্ছে টিউমার আসে। তো দেখো, যদি সারফেস এপিথেলিয়াম থেকে আসে, তখন সেই টিউমার ক্লাসিফিকেশনটা কি হবে? সারফেস এপিথেলিয়াম স্ট্রমাল টিউমার। যদি স্ট্রমা থেকে আসে, সেই নাম কি হবে? সেক্স কর্ড স্ট্রমাল টিউমার। যদি জার্ম সেল থেকে আসে, তখন তার নাম কি হবে? জার্ম সেল টিউমার। শেষ, ইজি। তো মুখস্থ করার কোনো কারণই নেই। তো আমরা একটা একটা করে আসি। আমরা ফার্স্টে আসি হচ্ছে কি সারফেস এপিথেলিয়াম স্ট্রমাল টিউমার। সারফেস এপিথেলিয়াম স্ট্রমাল টিউমার হচ্ছে, আচ্ছা
এপিথেলিয়াম স্ট্রমাল টিউমার। আচ্ছা, তো তোমার কোয়েশ্চেন এভাবেই ধরবে যে হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ ওভারিয়ান টিউমার, তখন তোমাকে ফার্স্টে নামগুলো বলতে হবে: সারফেস এপিথেলিয়াম স্ট্রমাল টিউমার, সেক্স কজ স্ট্রমাল টিউমার, জার্ম সেল টিউমার। আর আরেকটা কি ফাইনালি, এগুলো হচ্ছে প্রাইমারি টিউমার, এটা হচ্ছে ওভারির মধ্যে টিউমার। আরেকটা হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার, দ্যাট ইজ কি অন্য সাইড থেকে টিউমার বা ক্যান্সার মেটাস্টাসাইজ করে ওভারির মধ্যে পড়ছে, সো মেটাস্ট্যাটিক ক্যান্সার ফ্রম নন ওভারিয়ান প্রাইমারি। ঠিক আছে, সো এই চারটা মেইন ক্লাসিফিকেশন। আমরা এখন ফার্স্টে আসি হচ্ছে সারফেস এপিথেলিয়াম স্ট্রমাল টিউমার। তো এই সারফেস এপিথেলিয়াম স্ট্রমাল টিউমারের মধ্যে কি কি ইনক্লুডেড এটাও লাগবে। তো এটা আমি এভাবে মনে রাখতাম, স্মেকড তে মনে রাখতাম, স্মেকড। স্মেকড। এস মানে কি? সেরাস টিউমার। এম মানে কি? মিউসিনাস। ই মানে কি? এন্ডোমেট্রিয়েড। এন্ডোমেট্রিয়েড, ঠিক আছে। সি মানে কি? ক্লিয়ার সেল টিউমার। আর টি মানে হচ্ছে ট্রানজিশনাল সেল টিউমার। আচ্ছা, আমরা একটা একটা করে আসতেছি। দেখো, এখান থেকে তোমাদের ইন্ডিভিজুয়াল টিউমারে অত বেশি ডিটেলস ধরবে না, যে সিরাস টিউমারে কি থাকে, মিউসিন, এগুলো অত ধরবে না। টুকটাক কয়টা কোয়েশ্চেন করতে পারে, যদি অনেক ভালো পর সেই ক্ষেত্রে করবে, তাছাড়া করবে না তেমন একটা। আচ্ছা, ফার্স্টে আসি হচ্ছে কি সেরাস টিউমার। তো সেরাস টিউমার কি কি ধরবে? এখান থেকে ধরতে পারে যে এই সেরাস টিউমারের সাথে কোন মিউটেশন রিলেটেড। এটা সে রিলেটেড হচ্ছে কি বিআরসিএ, বা যেটাকে বলা হয় ব্রেকা মিউটেশন, ঠিক আছে, বিআরসিএ মিউটেশন। তখন তুমি এটা বলার পর জিজ্ঞেস করতে পারে যে তাহলে বিআরসি মিউটেশন আর কই কই থাকে। আর থাকে হচ্ছে, আমরা সবাই জানি ব্রেস্টে থাকে, এটা সবাই জানি। আরেকটা থাকে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। সো এই বিআরসি মিউটেশনের জন্য কোন কোন টিউমার আমাদের হয়? ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ক্যান্সার হতে পারে, আর একটা হচ্ছে গিয়ে সেরাস টিউমার অফ ওভারি হতে পারে। ঠিক আছে, গেল। সাথে আরেকটা টার্ম আমরা হয়তো থাইরয়েড ক্যান্সারে পড়ে আসছি, প্যাপিরি কার্সিনোমা অফ থাইরয়েড, সেটা কি? স্যামোমা বডিজ। এই সেরাস টিউমারের মধ্যে স্যামোমা বডিজ থাকে। ওকে, আচ্ছা। এখন এই স্যামোমা বডিজ আর কই কই থাকে খুব একটা ধরবে না, তুমি যদি হয় বলতে পারো যে সেরাস টিউমার অফ ওভারি আর হচ্ছে প্যাপিরি কার্সিনোমা অফ থাইরয়েড। গেল। এরপর আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে মিউসিনাস থেকে যে এই কোশ্চেনটা করা যায়, দেখবা যে অনেক সময় অনেক বড় বড় ওভারিয়ান টিউমার নিয়ে পেশেন্টরা প্রেজেন্ট করে। অনেক বিশাল বিশাল টিউমার, অনেক বড়, ধরো অনেকটা 10 কেজি 15 কেজি টিউমার। তো ওগুলো সাধারণত কোন ধরনের টিউমার হয়? ওগুলো হয় হচ্ছে কি মিউসিনাস টিউমার, ঠিক আছে। আচ্ছা, তো ওরা কি ইনক্রিজ সাইজ, ওরা বড় সাইজে হতে পারে। ওকে। আর এখান থেকে একটা কমপ্লিকেশন হয়, সেটা হচ্ছে সুডো মিক্সোমা পেরিটোনাই। আচ্ছা, এটা মানে কি? দেখো, একটা টিউমার যার মধ্যে কিন্তু মিউকাস বা মিউসিনাস ম্যাটেরিয়াল ভর্তি, ঠিক আছে। তো ধরো কোনো কারণে এই টিউমারটা বার্স্ট করলো বা রাপচার করলো, তাহলে কি হবে? পুরো পেরিটোনিয়াল ক্যাভিটি ভর্তি হয়ে যাবে না এসব মিউসিন বা মিউকাস দিয়ে। তো তো কি অ্যাসাইটিস ফর্ম করবে, তাই না? তো এটাকে বলা হয় হচ্ছে সুডোমিক্সোমা পেরিটোনাই। ওকে, এখান থেকে এটা ছাড়া খুব একটা কোয়েশ্চেন আর করে না। এরপর আমরা আসি হচ্ছে, এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে কি এই ট্রানজিশনাল সেল টিউমার, এইটার এপিথেলিয়ামটা কেমন থাকে? সিম্পলি বললেই হয়, এটা থাকে হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। তো এই একটু ফার্স্ট ইয়ার ফেরত যায়, ফার্স্ট ইয়ার কি পড়ছিলাম যে এই ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় থাকে? ইউরিনারি ব্ল্যাডারে থাকে না, সো হচ্ছে কি ইউরো ব্ল্যাডারে বা ইউরিনারি ব্ল্যাডারে যে ইউরো এপিথেলিয়াম থাকে, সেরকম থাকে হচ্ছে কি এই ট্রানজিশনাল সেল টিউমারের এপিথেলিয়ামটা। ঠিক আছে, গেল। তো শর্ট এখানে লিখি ইউরিনারি ব্ল্যাডার। আচ্ছা, তো আরেকটা কোয়েশ্চেন ফাইনালি, সেটা হচ্ছে এই সারফেস এপিথেলিয়াম স্ট্রমাল টিউমারের জন্য আমরা কোন টিউমার মার্কারটা দেখি? এখান থেকে দেখি হচ্ছে গিয়ে CA 125। আচ্ছা, এখন আর আর একটু খুঁটিনাটি কোয়েশ্চেন, আমরা সবাই জানি টিউমার মার্কারের কাজ কি। ওর কাজ হচ্ছে কি কিন্তু ডায়াগনোসিস না, ওর কাজ হচ্ছে কি প্রগনোসিস, দ্যাট ইজ ডিজিজের রিকারেন্স হলো নাকি হচ্ছে প্রোগ্রেশন হলো সেটাকে আমরা দেখি। আমরা কিন্তু এইসব টিউমার মার্কার দিয়ে কোনো ডিজিজ ডায়াগনোস করি না। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড টপিকে আসি, সেটা হচ্ছে সেক্স কজ স্ট্রমাল টিউমার। অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা,
তো সেক্স কজ স্ট্রমাল টিউমার, দেখো আমরা আবারও ফেরত যাই আমাদের অ্যানাটমিতে। দেখো এই সেক্স কজ স্ট্রমাল টিউমার মানে কি, মানে হচ্ছে কি ওই সব যে একটু আগে সেলগুলোর নাম পড়লাম না, গ্রানুলোসাস সেল, তারপরে থিকা সেল, ওরাই হচ্ছে আলটিমেটলি স্ট্রমা ফর্ম করে, তাই না? তো যদি এইসব গ্রানুলোসাস সেল দেন থিকা সেল এখান থেকে টিউমার আসে, তাকে আমরা বলি হচ্ছে কি সেক্স কজ স্ট্রমাল টিউমার। ওকে, তো কি কি এর মধ্যে ইনক্লুডেড থাকবে? গ্রানুলোসাস সেল টিউমার, শর্টে লিখি সেক্স কজ স্ট্রমাল টিউমার। সো ওর মধ্যে কি থাকবে? গ্রানুলোসাস সেল টিউমার, সো গ্রানুলোসা সেল টিউমার, দেন হচ্ছে কি থিকা সেল টিউমার, এই দুটো তো আমরা পড়লাম, তাই না? এখন দেখো স্টর মধ্যে আর কি থাকে, আর কানেকটিভ টিস্যু থাকে না? তো আমরা কি যেখানে কানেকটিভ টিস্যু সেখানে কি থাকবে? সেখানে থাকবে যে ফাইব্রোব্লাস্ট। তো ফাইব্রোব্লাস্ট থেকে টিউমার, কোন টিউমার আসবে? ফাইব্রোমা আসবে, আসলো। তো এই দিনটা মোটামুটি আমরা কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করেই পারি। এখন আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখান থেকে কিন্তু সার্টোলি লিডিক সেল টিউমারও অ্যারাইজ করতে পারে। এখন দেখো সার্টারি সেলস লিডিক, ওরা কি, ওরা কিন্তু টেস্টিসের পার্ট, ওরা কিন্তু ওভারি পার্ট না। বাট এখানে আমরা কি পড়ছি? আমরা পড়তেছি টিউমার বা ক্যান্সার। সো ধরো যদি ওভারির মধ্যে ওই টেস্টিস ওই দুইটা সেল চলে আসে, সার্টারি সেল বা লিডিক সেল ডেভেলপ করে, তখন যদি সেখান থেকে টিউমার হয় সেটা হচ্ছে সার্টারি লিডিক সেল টিউমার। ওকে, এখন দেখো সিন্স গ্রানুলোসার সেল থেকে টিউমার ফর্ম করতেছে, তার মানে কি এখান থেকে কোন হরমোনটা আসবে? একটু আমি ছবি দেখে আসি, ছবি দেখে দেখে আমি বলি। দেখো সিন্স গ্রানুলোসাস সেল, তার মানে কি হরমোন আসবে কোনটা? এস্ট্রাডিol, তাই না? সো বেশি বেশি করে আমরা তখন এস্ট্রোজেন পাবো। এখন থিকা সেল থেকে কোন হরমোন আসে দেখে আসি। থিকা সেল থেকে আসে হচ্ছে অ্যান্ড্রোজেন, তাই না? দেখো থিকা সেল অ্যান্ড্রোজেন। সো আমরা থিকোমা বা হচ্ছে থিকা সেল টিউমার থেকে কোন হরমোন বেশি করে পাবো? অ্যান্ড্রোজেন বেশি করে পাবো। ওকে, আচ্ছা। এখন দেখো তাহলে সার্টারি রিসেল থেকে কি আসবে? ওই টেস্টোস্টেরন দ্যাট ইজ অ্যান্ড্রোজেনই আসবে। ওকে, আচ্ছা। এখান থেকে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন করে যে সেটার নাম হচ্ছে মিক্স সিনড্রোম। তো মিক্স সিনড্রোমটা কি? মিক্স সিনড্রোম হচ্ছে ইউজুয়ালি এসব সেক্স কজ ট্রমাল টিউমারে বেশি বেশি দেখা যায়। ওকে, পার্টিকুলারলি এই ফাইব্রোমা থেকে হচ্ছে কি মিক্স সিনড্রোম হওয়ার চান্স বেশি। তো মিক্স সিনড্রোম কখন বলবো? এটা হচ্ছে একটা ট্রায়াড, দ্যাট ইজ এখানে ওভারিয়ান টিউমার থাকবে, দ্যাট ইজ ইউজুয়ালি ফাইব্রোমাই থাকে। ওভারিয়ান টিউমার সাথে সাথে হচ্ছে রাইট সাইডের প্লুরাল ইফিউশন থাকবে, সাথে হচ্ছে গিয়ে অ্যাসাইটিস থাকবে। এটাকে বলা হয় হচ্ছে মিক্স সিনড্রোম। আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট আর দ্য হরমোন সিক্রেটিং টিউমার্স অফ ওভারি। খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু এটা জাস্ট এই কয়েকটা সেলের নাম বা এই কয়েকটা টিউমারের নাম দেখে আমি বলতে পারি কোনটা থেকে কোন হরমোন রিলিজ হয়। তো ওরাই হচ্ছে হরমোন সিক্রেটিং সেল বা টিউমার। তো কি কি? গ্রানুলোসা সেল টিউমার, দেন হচ্ছে কি থিকোমা, আর ফাইনালি হচ্ছে কি সার্টোরি লিডিক সেল টিউমার। ঠিক আছে, সো গ্রানুলোসা সেল টিউমার, থিকোমা, আর ফাইনালি সার্টোরি লিডিক সেল টিউমার, এগুলো হচ্ছে কি হরমোন সিক্রেটিং টিউমার্স অফ ওভারি। ওকে, হচ্ছে সার্টোরি লিডিক। এখন আমার ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে জার্ম সেল টিউমার। এখন দেখো জার্ম সেল মানে কি? জার্ম সেল মানে হচ্ছে কি সাইড বা হচ্ছে গ্যামিটস, তাই না? সো আমরা যদি ভাবে মনে রাখি যে সাইড থেকে কি হয়, সেটা হচ্ছে না ফার্টিলাইজেশন হয়ে কি করবে, সে হচ্ছে জাইগোট ফর্ম করবে, দেন হচ্ছে সে ফিটাস ফর্ম করবে। তো এখান থেকে কি আসে? এখান থেকে আসে হচ্ছে ফিটাল টিস্যু আসতে পারে। দেন সেখান থেকে হচ্ছে আবার মনে করে দেখো এমব্রায়োনিক্স একটা পার্ট ছিল না, ইয়োক স্যাক। তো ইয়োক স্যাক আসতে পারে, তাই না? সাথে কি প্ল্যাসেন্টাও আসতে পারে, তাই তো? আচ্ছা, এখন যদি এই সাইড থেকে টিউমার আসে তার নাম হচ্ছে ডিসজার্মিনোমা। তো এই কোয়েশ্চেনটা করে যে এই ডিসজার্মিনোমা এইটার মেল কাউন্টার পার্ট কি? এটার মেল কাউন্টার পার্ট হচ্ছে কি সেমিনোমা। এটা হচ্ছে কি ইন মেলস। ঠিক আছে, এখন ফিটাল টিস্যু থেকে যদি টিউমার আসে তার নাম হচ্ছে টেরাটোমা।
আর যদি ইয়োক স্যাক থেকে আসে তার নাম সিম্পলি ইয়োক স্যাক টিউমার। আর যদি প্লাসেন্টা থেকে আসে সেটা হচ্ছে কোরিও কার্সিনোমা, আমরা এটি পরে পড়বো। কোরিও কার্সিনোমা গেল। আর ফোর্থ টাইপটা হচ্ছে কি মেটাস্ট্যাটিক, যেটা একটু আগে বললাম। তো ওরা কোন কোন জায়গা থেকে আসতে পারে এটা একটু লাগে। ওরা আসতে পারে ধরো হচ্ছে কোনো কোলোনিক এপিথিলিয়াম থেকে, বা হচ্ছে অ্যাপেন্ডিক্স থেকে, বা স্টমাক থেকে, সো গ্যাস্ট্রিক, সেটা ব্রেস্ট থেকেও আসতে পারে, ঠিক আছে, বা প্যানক্রিয়াটিক ও বিলিয়ারি থেকেও আসতে পারে। এখন এটা পরীক্ষায় ধরে, ধরো কোনো একটা গ্যাস্ট্রিক বা ব্রেস্ট ক্যান্সার থেকে যদি হচ্ছে সেটা মেটাস্টাসাইজ করে ওভারিতে আসে, সেই টিউমারের নাম কি? সেটার নাম হচ্ছে কি ক্রুকেনবার্গ টিউমার। ঠিক আছে, সেই ক্রুকেনবার্গ টিউমার কিন্তু তুমি জাস্ট এই টার্মটা শুনতে চাইবে, অত ডিটেলস শুনতে চাবে না, জাস্ট ক্রুকেনবার্গ টিউমার। ওকে, তো এখন হচ্ছে আমরা এই জার্ম সেল টিউমারটা একটু ডিটেলসে পড়ি। এখান থেকে এই বললাম না, ইউজুয়ালি ইন্ডিভিজুয়াল একটা একটা করে টিউমার ধরে তোমাকে কোনো কোয়েশ্চেন করবে না, বাট এই কয়টা জার্ম সেল টিউমারে তিনটা বা চারটা এখান থেকে একটু করে স্পেসিফিক কোয়েশ্চেন করে, জাস্ট আমরা ওখানে আসি। ওকে, আচ্ছা, তো আমরা ফার্স্টে আসি হচ্ছে জার্ম সেল টিউমারের মধ্যে টেরাটোমা। এই টেরাটোমাটা কিন্তু ইম্পর্টেন্ট ফর বোথ রিটেন এন্ড ভাইভা, এখান থেকে শর্ট নোট আসে। আর এই টিউমারের ক্লাসিফিকেশন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর ভাইভা এন্ড রিটেন। আচ্ছা, তো ফার্স্টে আসি টেরাটোমা। এখন টেরাটোমা আমরা সবাই জানি এটা হচ্ছে টিউমার which a tumor which contains derivatives from all three germ layers. তো কি কি জার্ম লেয়ার থাকে? এক্টোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম, তাই না? তো আমরা সবাই জানি যে এখান থেকে কি কি আসে। এক্টোডার্ম থেকে কি আসে? ধরো স্কিন আসে, হেয়ার আসে, প্লাস হচ্ছে কি নিউরাল সেল আসে, তাই না? দেন ধরো তো আমরা কি পাবো টিউমারের মধ্যে? আমরা হচ্ছে স্কিন পেতে পারি, হেয়ার পেতে পারি। তারপর মেসোরাম থেকে কি আসে? ধরো হচ্ছে কার্টিলেজ বা পেতে পারি, বোন পেতে পারি, থাইরয়েড গ্ল্যান্ড পেতে পারি। আর এন্ডোডার্ম থেকে কি পেতে পারি? আমরা পেতে পারি ধরো কোনো গাট এপিথেলিয়াম পেতে পারি। ঠিক আছে, সো কি কি পেতে পারি আমাকে এই টিউমারটার মধ্যে? আমরা স্কিন পেতে পারি, হেয়ার পেতে পারি, নিউরাল সেলস পেতে পারি, আমরা কার্টিলেজ পেতে পারি, আমরা বোন পেতে পারি, আমরা কোনো গ্ল্যান্ড দ্যাট ইজ থাইরয়েড গ্ল্যান্ড পেতে পারি, তারপর হচ্ছে আমরা কোনো গাট টিস্যু পেতে পারি। ঠিক আছে, সো হচ্ছে আমরা একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম ভাগ করে কয়েকটা টিস্যু নাম লিখে দিলেই হয়। ওকে, আচ্ছা, এখন এই টেরাটোমার কি কি টাইপ? টাইপ হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে ম্যাচিউর আর একটা হচ্ছে ইম্যাচিউর। তো কোনটা ভালো কোনটা খারাপ? ইম্যাচিউরটা হচ্ছে খারাপ। এই ইম্যাচিউরটা হচ্ছে কি ম্যালিগনেন্ট, আর যেটা ম্যাচিউর সেটা হচ্ছে কি বিনাই। ঠিক আছে, তো দেখো এই যে বললাম না যে এই 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 টিউমারটার মধ্যে, টেরাটোমার মধ্যে অনেক টাইপের টিস্যু থাকে না? তো দেখো যদি কোনো একটা টিস্যু যদি একটু ম্যালিগনেন্ট হয়ে যায় তাহলে কি ওটা হচ্ছে ইম্যাচিউর টেরাটোমা। এখন এই জিনিসটা যদি খুব ভালো করে এই কোয়েশ্চেনটা করতে পারে যে আমরা কখন, আমরা কি দেখে বুঝবো যে এটা কি ইম্যাচিউর নাকি ম্যাচিউর? তো ম্যাচিউর কি? ম্যাচিউরটা হচ্ছে কি বিনাইন। আর ইম্যাচিউরটা কি? ইম্যাচিউরটা হচ্ছে ম্যালিগনেন্ট। তো যদি ওই যে বললাম, যদি এই টিউমারের মধ্যে তুমি দেখো যে নিউরো এপিথিলিয়াম মোর দেন 50% আছে, বা ইম্যাচিউর নিউরো এপিথেলিয়াম মোর দেন 50%, সেই ক্ষেত্রে তাকে আমি বলবো হচ্ছে সে একটা ইম্যাচিউর টেরাটোমা। ওকে, ঠিক আছে, সবাইকে ধরবেন, কয়েকজনকে ধরতে পারে। এখন আরেকটা জিনিস একটু আগে বললাম যে স্কিন থাকে, হেয়ার থাকে, তারপর নিউরাল সেলস থাকতে পারে, তারপর কি থাকতে পারে? বোনস, কার্টিলেজ, আর গ্ল্যান্ড, যেমন থাইরয়েড গ্ল্যান্ড। এখন ধরো এই টেরাটোমার মধ্যে যদি একটা ফাংশনিং থাইরয়েড গ্ল্যান্ড থাকে তাহলে কি হবে? এখান থেকে থাইরয়েড হরমোন রিলিজ হবে না, সো আমার নর্মাল গ্ল্যান্ড থেকে তো রিলিজ হচ্ছে, সাথে হচ্ছে এখান থেকে হরমোন রিলিজ হবে, তাহলে কি হবে? হাইপার থাইরয়েডিজম হতে পারে। তো এই কারণে যদি হাইপার থাইরয়েডিজম হয় তখন এই টার্মের নাম হচ্ছে গিয়ে স্ট্রুমা ওভারি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ধরে। ওকে, আচ্ছা, গেল আমাদের টেরাটোমা। এখন আমরা আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে কি ডিসজার্মিনোমা। অলরেডি বলছি কোত্থেকে আসে, এটা আসে হচ্ছে কি সাইড থেকে। এটা মেল কাউন্টার পার্ট কি? মেল কাউন্টার পার্ট হচ্ছে কি সেমিনোমা। মনে রাখবা অল ডিসজার্মিনোমা আর ম্যালিগনেন্ট।
যদিও সবাই ম্যাগনেট, বাট ওদের কিন্তু প্রগনোসিস ভালো। ঠিক আছে, ফাইনালি আসি আমরা ইয়ক স্যাক টিউমার। আচ্ছা, তো এই ইয়ক স্যাক টিউমারটা মোরাব এটা হচ্ছে মোস্ট কমন জার্ম সেল টিউমার ইন চিলড্রেন। এটা একটা। আরেকটা কি হয়, এই ইয়ক স্যাক টিউমারে একটা জিনিস বাড়ে, যার নাম হচ্ছে গিয়ে আলফা ফিটোপ্রোটিন। এখন যদি যদি এই কোয়েশ্চেনটা করে যে ইয়ক স্যাক টিউমারে তুমি কোন টিউমার মার্কার করবা, তুমি কি করবা, আলফা ফিটোপ্রোটিন করবা। এখন তোমার সেকেন্ড কোয়েশ্চেন কি করবে, যে এই আলফা ফিটোপ্রোটিন আর কোন জায়গায় বাড়ে, আর বাড়ে হচ্ছে কি হেপাটোসেলুলার কার্সিনোমা আর লিভার ক্যান্সারে বাড়ে। ঠিক আছে, আমাদের কিন্তু মেইন পড়া মোটামুটি এখানেই শেষ। এখন এই কয়েক এই এই এতক্ষণ যেটা পড়লাম এইটা লেজ ধরে কিছু কোয়েশ্চেন করবে, যেমন কি হোয়াট আর দ্য টিউমার মার্কার্স ডান ফর ওভারিয়ান টিউমার্স। তো এটাকে আমি পছন্দ করি একটু ভাগ ভাগ করে বলতে। ধরো যদি এপিথিলিয়াল অরিজিন থাকে, আমি কিন্তু অলরেডি সব পড়ে ফেলছি। এপিথিলিয়াল অরিজিনে কি থাকবে, আমি কোন টিউমার মার্কারটা করব, করব হচ্ছে কি CA-125, তাই না? এখন যদি জার্ম সেল অরিজিন থাকে তখন কি করব, ওই যে যদি ইয়ক স্যাক টিউমার হয় তখন করব আলফা ফিটোপ্রোটিন। আর ধরো যদি কোরিও কার্সিনোমা যদি প্ল্যাসেন্টা থেকে আসে থেকে করব হচ্ছে বিটা এইচসিজি। এই প্ল্যাসেন্টাটা একটু পরে আসতেছি। আর যদি সেক্স কর্ড থেকে আসে তখন কি করব, মনে করে দেখো ওই যে হরমোন সিক্রেটিং টিউমার গুলো, তো একটা কি ছিল, এস্ট্রাডিয়াল, তাই না? সো এস্ট্রাডিয়াল করতে পারি। এগুলো হচ্ছে আমাদের টিউমার মার্কার্স। ওকে, গেল আমাদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক কিন্তু মোটামুটি এইটা। তো এখন আরেকটা আসলে এই চ্যাপ্টারের লেজ ধরে আরেকটা জিনিস জিজ্ঞেস করো, সেটা হচ্ছে জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ। তো এটা আমরা খুবই শর্টে পড়বো, অত ডিটেলসে একদমই পড়বো না। তো আমি হেডিং দিই জেস্টেশন। এখান থেকে রিটেনের জীবনও কোয়েশ্চেন আসবে না, কয়েকজন কি ভাইভাতে ধরতে পারে। ওকে, তো দেখো তার মানে কি এটা হচ্ছে রিলেটেড টু প্ল্যাসেন্টা। তো প্ল্যাসেন্টা থেকে যদি কোনো টিউমার আসে সেটাকে বলি আমরা জেস্টেশনাল টিউমার। তো এখন প্ল্যাসেন্টার কি দের ফর্ম, মনে হচ্ছে কিছু ভিলাইদের ফর্ম ছিল, একটু সে ফার্স্ট ইয়ারে এমব্রিওলজি নলেজ। দেখো ধরো এটা হচ্ছে সেই ভিলাই, একটা ভিলাস, কি থাকে ভিতরে হচ্ছে ব্লাড ভেসেল আছে। আর বাইরে কিন্তু দুই রকমের সেল ছিল না, একটা হচ্ছে সাইটোট্রফোব্লাস্ট, যেটা একটা একটা করে নিউক্লিয়াস, আর একটা হচ্ছে সিনসাইটিওট্রফোব্লাস্ট, যেটার মধ্যে মাল্টিপল নিউক্লিয়াই। সো এটা হচ্ছে সিনসাইটিও, এটা হচ্ছে কি সাইটিও। ঠিক আছে, আর দুইটা মিলে কি ট্রফোপ্লাস্ট। সো যদি এখান থেকে কোনো ক্যান্সার বা টিউমার আসে তখন তাকে আমি বলি হচ্ছে জেস্টেশনাল টিউমার। ওকে, তো এরকম একটা ক্যান্সার খুবই ডেঞ্জারাস ক্যান্সার, সেটা হচ্ছে কোরিও কার্সিনোমা। সো কোরিও কার্সিনোমা আসে থেকে প্ল্যাসেন্টা থেকে। ওকে, সাইটোট্রফোব্লাস্ট আর হচ্ছে সিনসাইটিওট্রফোব্লাস্ট থেকে আসে। এখন মনে করে দেখো তো এইসব সাইটোট্রফোব্লাস্ট আর সিনসাইটোট্রফোব্লাস্ট কি রিলিজ করে, ওই রিলিজ করতে হচ্ছে বিটা এইচসিজি, তাই না? সো কোরিও কার্সিনোমাতে কোন জিনিসটা বাড়বে, বাড়বে হচ্ছে কি বিটা এইচসিজি। এই বিটা এইচসিজি দেখো আমরা কিন্তু একটু আগে লিখলাম না এই টিউমার মার্কারের মধ্যে, বিটা এইচসিজি। ওকে, আচ্ছা, এখন তো এইটা কেন ডেঞ্জারাস, কারণ হচ্ছে এখানে খুবই আর্লি হেমাটোজেনাস স্প্রেড হয়ে মেটাস্টাসিস হয়ে যায়। ঠিক আছে, সো ওর এটার প্রগনোসিস কিন্তু ভালো না। Just এতটুকু জানলেই হবে, খুব ডিটেইলস এটা পড়তে হবে না, কোনো দরকার নেই। আরেকটা হচ্ছে সেটা মোল বা হাইড্রাটিডিফর্ম মোল। এটা কি, এটা একটু ইন্টারেস্টিং। এটা হচ্ছে ধরো ধরো হচ্ছে ফার্টিলাইজেশন হইলো, হওয়ার পর সেটা ঠিক মতো ফার্টিলাইজ করে নাই, সো কোনো এমব্রায়ো ফর্মড হবে না, হইলেও সেটা পুরাপুরি ভালোভাবে ফর্মড হবে না, বাট প্ল্যাসেন্টা গুলো অনেক বেশি বেশি করে ফর্মড হবে। প্ল্যাসেন্টা গুলোর মধ্যে ইডিমা হবে, সেটার মধ্যে বেশি বেশি প্রলিফারেশন হবে। তো দেখো আমার নর্মালি কি হতো, যে ফার্টিলাইজেশনের পর কি হতো, এমব্রায়ো ফর্ম হলে সাথে প্ল্যাসেন্টা ফর্ম হতো, তাই না? বাট মোলে কি হবে, এমব্রায়োটা বাদ যাবে, প্ল্যাসেন্টা খুব ধুমধাম করে বেশি ফর্ম হবে। তো এইটার হচ্ছে গিয়ে, সো এখানে ভিলাসে ইডিমা হবে, ভিলায়ের মধ্যে এখানে ইডিমা হবে, আর হচ্ছে গিয়ে এই ট্রফোব্লাস্টিক সেলগুলোর মধ্যে বেশি বেশি প্রলিফারেশন হবে। তো এইটা হচ্ছে গিয়ে টু টাইপস, একটা হচ্ছে কমপ্লিট মোল, আর একটা হচ্ছে পার্শিয়াল মোল। জাস্ট আমরা ডিফারেন্সটাই পড়বো, অত ডিটেলসে কোনো কিছু পড়া লাগবে না। ঠিক আছে, সো জাস্ট ডিফারেন্স বিটুইন কমপ্লিট মোল আর পার্শিয়াল মোল। তো ফার্স্টে লিখেছি এখানে কি হয়, এখানে হচ্ছে
ভিলাস ইডিমা হয়, বা ভিলাইগুলো ইডিম্যাটাস হয়ে যাবে, আর হচ্ছে কি প্রলিফারেশন অফ ট্রফোপ্লাস্টিক সেল গেল। বাট এমব্রয় ঠিকমতো ফর্ম হবে না। সো এটা হচ্ছে টু টাইপস, একটা পার্শিয়াল মোল, আর একটা হচ্ছে কমপ্লিট মোল। আচ্ছা, তো কখন পার্শিয়াল বলবো, কখন কমপ্লিট বলবো? ধরো একটা নর্মাল ওভাম, তার মধ্যে ক্রোমোজোম কয়টা? 23 ক্রোমোজোম, সিন্স হ্যাপ্লয়েড। ওর সাথে যদি দুইটা স্পার্ম একসাথে ফিউজ করে তাহলে কি হবে? ওর মধ্যে ছিল হচ্ছে কি 23 প্লাস 26, সো হলো 46। 23 প্লাস 46 ক্রোমোজোম, এখানে ক্রোমোজোম কয় থাকবে? 69টা না, তাই না? তো এরকম একটা কন্ডিশন হয়, তখন তাকে বলি আমরা পার্শিয়াল মোড। তো দেখো এখানে কিন্তু ওভামটা নর্মাল ছিল, স্পার্মটাও ইনিশিয়ালি নর্মালি ছিল, তাই তো? বা দুইটা নর্মাল জিনিসের মধ্যে ফার্টিলাইজেশন হয়েছে, বা জাস্ট ক্রোমোজোম নাম্বারটা একটু উল্টাপাল্টা হয়েছে। সিন্স এটা হয়েছে বলে এখানে কিছুটা ফিটাল টিস্যু প্রেজেন্ট থাকবে, ফিটাল টিস্যু প্রেজেন্ট থাকবে। ওকে। আর সিন্স ফিটাল টিস্যু প্রেজেন্ট মনে করবো হচ্ছে ভালো, তো ওখানে এইটা কিন্তু কোরিওকার্সিনোমাতে অত বেশি প্রোগ্রেস করে না। সো মিনিমাল রিস্ক অফ কোরিওকার্সিনোমা। ওকে। আর এখানে বিটা এইচসিজি অত বাড়বে না, বাড়বে বাট কম বাড়বে। সো পার্শিয়াল মধ্যে দেখো সবকিছু পার্শিয়াল পার্শিয়াল, জাস্ট ক্রোমোজোম নাম্বারটা বেশি। আর হচ্ছে দেখো জাস্ট মনে রাখবা এভাবে পার্শিয়াল রিস্ক অফ কোরিওকার্সিনোমা, আর বিটা এইচসিজিটা পার্শিয়ালি বাড়বে, এভাবে মনে রাখবা। আর কমপ্লিটটা কি, এখানে সবকিছু বেশি বেশি, বাট এখানে ফরমেশনের ক্ষেত্রে আবার কম। সো ধরো একটা এমটি ওভাম, ধরো একটা ওভাম যার বাইরে জাস্ট বাইরে একটা শেল, ভিতরে আর কোনো ক্রোমোজোম নাই, তার মানে কি এখানে ক্রোমোজোম নাম্বার 0। এইটার সাথে যদি হচ্ছে গিয়ে দুইটা স্পার্ম ফার্টিলাইজ করে তাহলে নাম্বার টোটাল কয়টা হবে? সো এমটি ওভাম যার মধ্যে আছে 0, সাথে হচ্ছে কি দুইটা স্পার্ম, যার মধ্যে 46, টোটাল নাম্বার কত হলো? 46টা হলো, তাই না? সিন্স এখানে একটু অ্যাবনর্মালের সাথে নর্মালটা আসছে বলে এখানে কোনো টিস্যু বা ফিটাল টিস্যু ফর্ম হবে না, ঠিক আছে? আর এখানে হচ্ছে গিয়ে অনেক বেশি রিস্ক অফ কোরিওকার্সিনোমা। মনে রাখবা কমপ্লিটে হচ্ছে কমপ্লিট রিস্ক, আর পার্শিয়ালে হচ্ছে গিয়ে পার্শিয়াল রিস্ক। আর এখানে হচ্ছে অনেক বেশি বেশি বিটা এইচসিজি রিলিজড হবে। জাস্ট এতটুকু মনে করতে পারলেই ইনাফ। এখান থেকে এইগুলো ছাড়া তোমাকে আর কোনো কিছুই ধরবে না। এটা আবারও বলছি, কিন্তু রিটেনে কোনো কোয়েশ্চেন আসে না, আসলে ধরো টুকটাক ভাইভা কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের ক্লাস, দ্যাট ইজ ফিমেল জেনিটাল সিস্টেম। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। তো কি আছে? আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, অথবা যদি পড়ার সময় কোনো কোয়েশ্চেন মনে হয় দেন তোমার চ্যাট বক্সে লিখতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওই যে ওকে। হ্যাঁ বলো। স্যার, ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। জি, ভাইয়া পার্শিয়াল যেটা বললেন হুম, ওইটাতে হচ্ছে যে ক্রোমোজোম নাম্বারের পরে ওইটা যেটা একটু বুঝেছেন ওইটা যদি আরেকবার বুঝাতেন ভালো আচ্ছা হতো আর দেখো, কি। মানে আচ্ছা দেখো পার্শিয়াল মূলে কি হচ্ছে, একটা নর্মাল ওভাম, তার মানে একটা নর্মাল ওভামে ক্রোমোজোম নাম্বার কয়টা থাকে? 23টা, দ্যাট ইজ 23টা। সেটার সাথে দুইটা স্পার্ম ঢুকতেছে, তার মানে কি ইচ স্পার্মে কয়টা থাকে? 23 করে না? সো 23 প্লাস 23 কত হলো? 46। তো এখন স্পার্মের 46 আর ওভামের 23 মিলে কত হলো? 69। এটা গেল। এখন এটা হচ্ছে গিয়ে একটা পার্শিয়াল মোলের ক্রোমোজোম নাম্বার 69। ঠিক আছে, এখন দেখো এই পার্শিয়াল মোলের ক্ষেত্রে হচ্ছে ফিটাল টিস্যু প্রেজেন্ট থাকবে। দেখো আমি কি বলছিলাম যে এখানে কি থাকে, এখানে কিন্তু ফিটাস ভালোভাবে হবে হচ্ছে অনলি প্ল্যাসেন্টা ভালোভাবে ফর্ম, বা প্ল্যাসেন্টা বেশি বেশি ফর্ম হবে। বাট এই পার্শিয়াল টিস্যুতে ফিটাল টিস্যু কিন্তু এটা কিন্তু কমপ্লিটলি ফর্মড হবে না। কয়েকটা জাস্ট ধরো কোনো খুচরা খুচরা কিছু কিছু ফিটাল টিস্যু প্রেজেন্ট থাকতে পারে। তো আমি এটা মনে রাখতে হবে, কারণ হচ্ছে কি এখানে দেখো নর্মাল ওভামের সাথে কিন্তু একটা নর্মাল স্পার্মেরই ফার্টিলাইজেশন হচ্ছে, তাই না? বাট দেখো কমপ্লিট মোলে কিন্তু ওভামটা অ্যাবনর্মাল, ও কিন্তু এমটি।
জাস্ট পার্মটা হচ্ছে দুইটা ঢুকে বসে আছে। তো দেখো অবভিয়াস যেটা ওভাম নাই সেটা কিন্তু ফিটাস আসার প্রশ্নই ওঠে না। তো এখানে কোনো ফিটাল টিস্যুই প্রেজেন্ট থাকবে না। ঠিক আছে, এবার কি বুঝছো? জি জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে বুঝতে পারো, কোনো পেরেছি। সমস্যা নেই পুরো লেকচার থেকে। না, আর কোনো কিছু বুঝতে সমস্যা হয়নি। আচ্ছা বুঝতে আচ্ছা, পেরেছি। ঠিক আছে। ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই। আর যদি কারো যার রেকর্ডিং দেবে তার যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেই ক্ষেত্রে তোমরা কমেন্টে বা হচ্ছে চ্যাট বক্সে লিখতে পারো, সেক্ষেত্রে অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।